আর আমাদের শপথ বাক্যটা এই মুহূর্তে খুবই জরুরি এবং এটা মনে রাখার দরকার যে আমাদের যে শপথ এই কোম্পানির সাথে অ্যাটিটিউড থাকা বা এই কোম্পানির সাথে অ্যাগ্রেসিভ থাকা সবকিছু মিলে একটা সুন্দর কিন্তু একটা মানুষকে পুনর্গঠন করতে যতটুকু সহযোগিতার দরকার সেটা কিন্তু আমরা শপথ বাক্য পাঠ থেকেই বুঝতে পারি। তো স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি ডু অ্যান্ড ডোন্ট পার্টের জন্য ডেকে নিব সমীর মুখার্জি স্যার। আপনাকে মোস্ট ওয়েলকাম স্যার, আসুন আপনি। সমীর স্যার মোস্ট ওয়েলকাম। Thank you, sir. Good evening, all respected founding members. আমরা সকলেই বিশ্বাস করি পূর্বের কোনো ভালো কর্মের ফলে অর্থাৎ সৌভাগ্যক্রমে অনপেসিভের মতো এত বড় একটা বিজনেস প্ল্যাটফর্মে আমরা স্থান পেয়েছি। অতএব এই অমূল্য সম্পত্তি সেফ অ্যান্ড সিকিউর রাখতে আমাদের প্রোটোকল মেনটেনেন্স করতে হবে। চলুন জেনে নেওয়া যাক কি করা উচিত আর কি করা উচিত নয়। ডু পার্ট অর্থাৎ আমরা কি করব। প্রথমত আমরা আমাদের ওয়েবিনারে অ্যাটেন্ড করার পূর্বে প্রপার নেম অর্থাৎ নামের আগে মিস্টার, মিস এবং মিসেস ব্যবহার করব এবং প্রত্যেকেই শৃঙ্খলাবদ্ধভাবে হ্যান্ড রেজ করব কোনো কিছু জানার বিষয়ে। দ্বিতীয়ত ওএস এবং ও কানেক্টে কান্ট্রি নেম সিলেক্ট করে দেব, তাহলে কান্ট্রি ফ্ল্যাগ শো করবে। তৃতীয়ত আমরা আমাদের ও মেইল এবং ফাউন্ডিং মেম্বারের আইডি পাসওয়ার্ড সুরক্ষিত রাখবো, এনডিএ এবং ইনভয়েস ডাউনলোড করে রাখবো। চতুর্থত আমরা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.onpassive.com এ নিরন্তর ভিজিট করব। পঞ্চমত আমরা আমাদের ওয়েবসাইটে ওএস এবং ও কানেক্ট অ্যাপ্লিকেশন রূপে পেয়েছি, অতএব আমরা সেখান থেকেই অ্যাপটি ডাউনলোড করে নেব। ষষ্ঠত অ্যাপ ডাউনলোড করার পর প্রোডাক্ট রেটিং এবং যেহেতু এগুলো আমাদের নিজস্ব প্রোডাক্ট সেহেতু আমাদের কমেন্টস করা একান্ত প্রয়োজন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমরা চ্যাট বক্সে লিখে জানাবো। সপ্তমত আমাদের নলেজকে আরো বাড়াতে সকল ওয়েবিনার এবং রাউন্ড টেবিল ডিসকাশন মিটিং এ অ্যাটেন্ড করব। অষ্টমত এবং লাস্ট এবং ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট হলো আমরা আমাদের গ্রেট সিও মিস্টার এস মোফাররহ স্যারকে অলওয়েজ ফলো করব। ডোন্ট পার্ট অর্থাৎ আমরা কি করব না। আমাদের মূল্যবান আইডিটিকে সেভ এবং সিকিউর রাখার জন্য প্রথমত কোনো আনএথিক্যাল কথাবার্তা বলবো না এবং কোনো আনএথিক্যাল কাজে নিজেকে জড়াবো না। দ্বিতীয়ত কোম্পানির অতি গুরুত্বপূর্ণ তথ্য ফাউন্ডার্স মেম্বার্স ছাড়া কারোর সাথে শেয়ার করব না। তৃতীয়ত ওয়েবিনারে এসে কোনো ধর্ম বিদ্বেষী রাজনৈতিক আলোচনা করব না। চতুর্থত বাহিরের কোনো প্রলোভন দ্বারা নিজেকে প্রলোভিত করব না। পঞ্চমত আমরা এক ওয়েবিনারের কথা অন্য ওয়েবিনারে আলোচনা করব না। ষষ্ঠত আমরা মনে রাখবো অনপেসিভ থেকে কোনো ফোন কখনো করা হবে না। এইরকম কোনো ফোন আসলে কোনো প্রকার ইনফরমেশন আমরা কেউ দেব না। ওএস আমাদের মধ্যে অ্যাপ ভার্সনে চলে এসেছে, এর মধ্যে সেটিং অপশনটি ডিলিট বাটন রয়েছে। আমরা যেন ভুল করেও সেটি ব্যবহার না করি। সেটি ব্যবহার করে ওটিপি দিলেই চিরকালের মতো আমাদের এই মহামূল্যবান আইডিটি হারাতে হবে। অ্যাডসারের ইনফরমেশন অনুযায়ী আপলাইন, ডাউনলাইন, ব্লেজার, ব্র্যান্ড অ্যাম্বাসেডর এই শব্দগুলো মিটিং এ আমরা কখনোই ব্যবহার করব না। অযথা প্যানিক করব না, নিজে বিভ্রান্ত হব না ও অন্যকেও আমরা বিভ্রান্ত করব না। অর্থাৎ আমরা ফাউন্ডিং মেম্বার্সগণ এই রুলস এবং রেগুলেশন অতি অবশ্যই মেনে চলব। চলুন সকলে মিলে একটি শ্রুতিমধুর ওয়েবিনার আমরা উপভোগ করি এবং আমরা বিস্তারিত সকল স্যার ম্যামদের কাছ থেকে শুনবো। এই আশায় আমি আমার ডু ডোন্ট পার্টের বক্তব্য এখানে শেষ করছি। থ্যাংক ইউ। ওভার টু ইউ সুমন চন্দ্র স্যার।
থ্যাংক ইউ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি সুন্দর করে ডো অ্যান্ড ডোন্ট পার্টটা ক্লিয়ার করলেন। অবশ্যই এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ পার্ট। এই পার্টটুকু আমাদের সকলকে মনে রাখতে হবে, কি করব এবং কি করব না। আমরা সকলেই অতি আগ্রহে কিন্তু এই পার্টটা শুনলাম। অতএব আমরা এই মতে চলার চেষ্টা করব। শুধু চলার চেষ্টা না, এখন থেকে আমরা স্ট্রংলি যে আমাদের অ্যাটিটিউড আছে সেই অ্যাটিটিউডটাকে আরো স্ট্রংলি করব এবং সেভাবে চলার জন্য নিজেকে প্রতিশ্রুতিবদ্ধ করব এবং কোম্পানির প্রতি যে অটল বিশ্বাস, সেই অটল বিশ্বাসটাকে আরো মধুর করব এবং ভালোবাসা এবং যে একটা মেন্টালিটি বা যে একটা টোটালি বলতে গেলে একটা মাইন্ডসেট, সেটাকে পরিবর্তন করব। সেই পরিবর্তনের আশায় আমরা সকলেই একে অপরের সাথে পরিপূরক থাকব। পরিপূরক থাকাটাই হবে আমাদের সব থেকে একটা বিশাল জার্নি। এই জার্নি এনজয় দ্য প্রসেস এর সাথে সকলেই অতিবাহিত করব। সকলকে আবারও জানাচ্ছি মোস্ট ওয়েলকাম। তো আমি প্রারম্ভিক বক্তব্য দেওয়ার জন্য আমাদের গ্রেড স্পিকার ভগবতী সামন্ত ম্যামকে ডেকে নিচ্ছি। মোস্ট ওয়েলকাম ম্যাম, আপনাকে স্বাগত। Good evening. Good evening, every respected proud founding members. আমি ভগবতী সামন্ত, ওয়েস্ট বেঙ্গল ফ্রম ইন্ডিয়া। আই এম এ পার্ট অফ অনপেসিভ। খুব সুন্দর করে শপথ বাক্য পাঠ এবং ডোন পাঠ করে গেলেন স্যারেরা, খুব সুন্দর সত্যি। তা আমরা গত বুধবার আমরা যে ওইএস নিশ্চয়ই সবাই দেখে নিয়েছি, সাবস্ক্রিপশন এক্সটেনশন করে দিয়েছেন আবার আমাদের ওখানে একটা 10 দিন, মানে 11ই, আমারটাই দেখেছি আমি 11ই মে পর্যন্ত। তো সবাই যার যেভাবে ছিল সে নিশ্চয়ই পেয়ে গেছেন, সবাই দেখে নিয়েছেন। তো সত্যি এই এক্সটেনশন যদি না করতো তাহলে আমরা তো ওয়েবিনার করতেই পারতাম না। তো ও কানেক্ট যত মানে এক্সটেনশন করছে আমাদের পক্ষে তত সুন্দর, মানে প্রোডাক্ট আরো সুন্দর হয়ে আসছে মার্কেটে। যেমন মানে মানে কয়েকদিন আগে আমরা যেমন গোল লাইফ পেলাম, সেটা থেকে একদম খুব সুন্দর ভাবে আমরা ওয়েবিনারে ঢুকতে পারি। মানে এর আগে আরো অনেক কিছু ফিল আপ করতে হতো। তো খুব সুন্দর, পরপর যত দিন যাবে আরো তত সুন্দর হয়ে আমাদের মার্কেটে যখন কমার্শিয়াল হবে তখন আরো সুন্দর হয়ে আসবে, ও কানেক্টটা দেখতে আরো সুন্দর লাগবে। তো সত্যি আমরা ও কানেক্ট 1 বছরের উপর বেটা টেস্ট করছি। আজ আমরা জানতে পারছি, আমরা এই কোম্পানিতে ফাউন্ডারশিপ নিয়েছি বলেই আমরা জানতে পারছি যে একটা প্রোডাক্ট বিটা টেস্ট করতে মানে কতদিন লাগে, কত তার কি অসুবিধা কি সুবিধা। কি অন্যান্য কোম্পানি আমরা তো জানি না তারা কতদিন একটা প্রোডাক্ট নিয়ে মার্কেটে এসেছে, কিন্তু তাদের কতদিন কবে কখন বিটা টেস্ট হয়েছে আমরা সেটা জানি না। কিন্তু আমরা এই যে বিটা টেস্ট বলে কি জিনিস সেটা আমরাও জানতাম না। এখানে না আসলে, এরকম প্ল্যাটফর্মে না থাকলে, এরকম গোল্ডেন অপরচুনিটি না পেলে বা এরকম সিস্টেমের সঙ্গে না থাকলে আমরা জানতেই পারতাম না। তো ঠিক সুন্দর, তাই বলবো আমরা এর জন্য কোনো চিন্তা করব না যে বারবার এক্সটেনশন হচ্ছে, এতদিন হয়ে গেল, 8 মাস 9 মাসে পড়ে গেল, আমরা কোনো কিছু ভাববো না। ধৈর্য ধরে থাকবো, অপেক্ষা করব যতদিন না কোম্পানি ঠিকঠাক করে মার্কেটে কমার্শিয়াল না হয়। আজ আমরা সেই জন্য অপেক্ষা করেও থাকবো। সত্যি বুধবার দিন যে 360 ওয়েবিনার হলো, গত বুধবার তো হয়নি, তার আগে কয়েক বুধবার হয়নি, বৃহস্পতিবার হয়েছিল। তো মাঝে মধ্যে স্যার আসেন, ওই জন্য ক্রিস স্যার, মাটি স্যার আর রেড ফান স্যার ওরা ভাবছে হয়তো স্যারকে ইনভাইট করেছি, হয়তো আসবেন না। আসলে এখন তিনি তো ব্যস্ত মানুষ, তিনি আমাদের জন্য সব সময় ব্যস্ত। তো সত্যি মাটি স্যার তো আগে আরম্ভ করেন 360, তারপরে মাঝখানে রেড ফান্ড স্যার তো উনি হচ্ছে প্রত্যেক দিন কি হচ্ছে না হচ্ছে, যে বুধবার, গত বুধবার যেমন গোল আফ্রিকা যেটা ইন্টারন্যাশনাল লাইভ ইভেন্ট হলো সেটা নিয়ে, তারপরে পরপর কি হচ্ছে না হচ্ছে উনি সবগুলোই তুলে ধরলেন। তারপরে লাস্টে ক্রিস স্যার তার বক্তব্য দিয়ে সমাপনী বক্তব্য শেষ করলেন। তো 360 ওয়েবিনার বন্ধ প্রায় আধ ঘন্টার মতো চলছিল, তারপরে তো বন্ধ হয়ে গেল। যাই হোক, যথারীতি সবকিছু যেমন হয় সেইভাবে চলেছিল। তারপরে আবার ব্যাক অফিস আবার পপ আপ দিলন স্যারও দিয়েছেন যে মানে আমরা এই যে মাইন্ড সেট আপের ব্যাপারটা নিয়ে, তার আগেও দেখেছি আমরা যদি প্রত্যেক দিন ওইএস লগ ইন করতে থাকি তাহলে তো কত কিছু, সবকিছু ওখানেই তো দেখতে পাচ্ছি। আবার ওইএস
এটা আপডেট করতে বলেছেন। বারবার এটা আমরা করছি, নিশ্চয়ই ব্যাক অফিসে কিছু কাজ চলছে যার জন্য ওরা আপডেট করতে বলছেন পর পর করে, আমরা ওখান থেকেই তো সবকিছু দেখতে পাচ্ছি। তো আরো ওখানে ব্যাক অফিসে বলেছেন যে ও কানেক্ট নিয়েই বলেছেন যে আমরা এই যে ক্লিক করে 9টা থেকে 10টা ক্লিক করলেই আমরা একদম মিটিং করতে পারছি, ও কানেক্ট সবকিছু করতে পারছি ভিতরে ঢুকে। সত্যি মানে এইরকম প্রোডাক্ট আমরা তো কখনো দেখি নাই। তো সত্যি খুব ভালো লাগে যে এর আগে যেভাবে ছিল এর পর এইভাবে ব্যাক অফিসে কত কিছু সব দেখতে পাচ্ছি আমরা। তো এরপরেও আরো অনেক কিছু দেখতে পাবো আমরা। সব সময় ধৈর্য ধরে থাকবো, ব্যাক অফিস সব সময় লগ ইন করবো, ওই এসে সব সময় দেখবো। আর যা কিছু আসছে, যখন মিটিং টিটিং হচ্ছে তারপর রাইটার্সও দিয়ে দেয়, আমরা তো সবাই দেখে নিই যে কি আছে না আছে। তো সত্যি থ্যাংক ইউ স্যার, এইটুকু আমি বললাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গড ব্লেস ইউ, প্রেজ দ্য লর্ড। হ্যালো সুমন স্যার, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ ম্যাম, আপনাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এভাবে সাথে থাকবেন, পাশে থাকবেন। আপনার আজকে প্রারম্ভিক বক্তব্য অসাধারণ ছিল। আপনি গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট বলে গেছেন। অবশ্যই আমরা অন প্যাসিভের সাথে থাকবো, লেগে থাকবো, পাশে থাকবো। এবং আজকের টপিকটা কিন্তু জেনারেল ডিসকাশন, অসাধারণ একটা টপিক। আমরা ইতিমধ্যে কিন্তু পূর্ব ঘোষিত যেটা ব্যাক অফিসে আমরা পেয়েছি, ব্যাক অফিসে আমরা অনেক কিছু পেয়েছি। গো আফ্রিকা, তারেক তান্তাবি স্যারের সারাংশ, এবং আমরা পেয়েছি এক্সটেনশন, আমরা পেয়েছি ওএস এর আপডেট, এবং সর্বশেষ যে চূড়ান্ত যেটা বলা হচ্ছে এই ঘুষমিন্দর ধিলন স্যারের ইউটিউব চ্যানেলে, সেখানে এড স্যারের একটা ভিডিও ক্লিপ, এড স্যার বলছিলেন, এবং সেখানে জুলি ম্যাম ছিলেন এবং ঘুষমিন্দর ধিলন স্যার ছিলেন। সেখানের কথাগুলো আপনারা শেয়ার করতে পারেন, যারা আমাদের এই প্ল্যাটফর্মের যে আনুষঙ্গিক যে পরিবর্তনগুলো হচ্ছে, যে পরিবর্তনগুলো আমরা প্রতিনিয়ত সকলেই দেখতে পাচ্ছি। আজকে জেনারেল ডিসকাশনে আপনারা কিন্তু সকলেই এটার এনজয় দ্য প্রসেস এর মাধ্যমে কিন্তু বলতে পারেন। এটা যে প্ল্যাটফর্মটা আমাদের একটা উন্মুক্ত প্ল্যাটফর্ম হিসাবে আমরা দাবি রাখি, এবং সেই প্ল্যাটফর্মটা সেভাবেই কিন্তু আমাদের তৈরি করেছে। এটা একদিনে কিন্তু আমরা তৈরি করতে কেউ সক্ষম হইনি। তো আসুন সকলেই একসাথে চলি, একসাথে কথা বলি, একে অপরের শেয়ার কেয়ারের মাধ্যমে আজকের একটা সাফল্যমণ্ডিত ওয়েবিনার গড়ে তুলে আমাকে সকলেই সহযোগিতার হাতটুকু বাড়িয়ে দিন, হ্যান্ড রাইজ করুন এবং আমাদের পাশে থাকুন। তো আমি এবারে ডেকে নিতে যাচ্ছি আমাদের কোচ প্যানেল থেকে সমীর মুখার্জি স্যার, আপনাকে মোস্ট ওয়েলকাম স্যার, আসুন। সমীর স্যার। গুড ইভিনিং অ্যাগেন এভরিওয়ান। একতাল মাটি সম্বন্ধে যদি আমরা সম্পূর্ণ জ্ঞান হয়, তবে পৃথিবীতে যত মাটি আছে সে সম্বন্ধেও আমি জানতে পারি। ইহা হইল তথ্য সম্বন্ধীয় জ্ঞান, কিন্তু ইহার ক্ষেত্রানুযায়ী রূপ বিভিন্ন হইতে পারে। যখন তুমি নিজেকে জানিতে পারিবে, তখন সবই জানা হইয়া যাইবে। গুড ইভিনিং অল রেসপেক্টেড ফাউন্ডিং মেম্বার্স। ওপিও ভিশনারি কমিটি দ্বারা আয়োজিত আজকের এই শুভ সন্ধ্যার শুভ সূচনায় ধন্যবাদ জানাচ্ছি মেন্টর সঙ্গীতা বিশ্বাস ম্যামকে, যার ঐকান্তিক প্রচেষ্টায় আমরা সকলে একত্রিত হই এই অনপ্যাসিভ মহাবিশ্বে। ধন্যবাদ জানাই হোস্ট সুমন চন্দ্র রায় স্যারকে, কো হোস্ট দ্বয় এবং এখানে উপস্থিত সকল অনারেবল ফাউন্ডিং মেম্বার্সদের। প্রত্যেককে জানাই আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে অনেক অনেক শ্রদ্ধা, ভালোবাসা, শুভেচ্ছা, অভিনন্দন। শপথ পাঠের মধ্য দিয়ে আজও আমরা প্রবেশ করছি নিজের বিবেক চেতনাকে জাগ্রত করে অনপ্যাসিভ মহাবিশ্বে। গতকাল ব্যাক অফিসে ধীলন স্যারের আপডেটটি নজর কাড়ার মতো। একজন ত্যাগকারী কখনোই জয়ী হয় না, এবং একজন বিজয়ী কখনোই ত্যাগ করে না। সময় উপযোগী এবং বিশ্লেষণাত্মকমূলক আপডেট। বর্তমান সময়ে টিভি খুললেই অ্যাডের বহর, মাথা খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা। খবরই হোক কিংবা বিনোদনমূলক যা কিছু অনুষ্ঠানই হোক না কেন, 2 থেকে 5 মিনিট অন্তর অ্যাডের সমারোহ। এটা বিজনেস পলিসি বা আয়ের উৎস টিভি কোম্পানিগুলোর। যাই হোক, বিস্তারিত বিশ্লেষণে না গিয়ে বলি, একটা অ্যাড আমার খুব ভালো লেগেছে। কেলগস কিছু করে দেখানোর প্রয়াস।
মা তার সন্তানকে বলছে যদি পেট ভরা থাকে তবেই সে কিছু করে দেখাতে পারবে। আসলে ইচ্ছা শক্তিটা তখনই প্রখর হয় যখন তার পেট ভরা থাকবে। আশা করি আজ থেকে আপনাদের কাছেও এই একটি মনোমুগ্ধকর মনে হবে। আসলে বোঝার জন্য সঠিক মানসিকতা জীবনের যে কোনো ক্ষেত্রে সাফল্য অর্জনের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, বিশেষ করে আপনার স্বপ্ন অনুসরণ করার ক্ষেত্রে। আমরা স্বপ্ন দেখতে তখনই ভুলে যাই যখন চোখে ঘুম আসে না। ঘুম না আসার কারণ পেটে খিদের জ্বালা। আমরা সময়কে মান্যতা দেই অন্যের জন্য, কিন্তু নিজের ক্ষেত্রে মূল্যায়ন করতে পারি না। লক্ষ্য অটুট রয়েছে বলেই আমরা সীমাহীন ঝুঁকে নিয়েছি এবং ব্যর্থতা আমাদের আঁকড়ে ধরেছে, কেননা ইচ্ছা শক্তির বাইরে আমরা আমাদের স্বপ্নকে প্রলম্বিত করে ফেলেছি। শীতের মরশুমে মস্কোতে প্রচন্ড ঠান্ডা। দিনের বেলায় সূর্য রশ্মি থাকা সত্ত্বেও -10 থেকে 15 ডিগ্রি হিমাঙ্কের নিচে থাকে। রাতে তার শৈত্যপ্রবাহ আরো বেড়ে যায়। চারিদিকে রাশি রাশি তুষার মালা। বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে কেউই বের হয় না। বের হলেও পশমিনা মিশ্রিত চামড়ার জ্যাকেট, টুপি, হ্যান্ড গ্লাভস পরে বের হতে হয়। কিন্তু সেখানকার হতদরিদ্র মানুষগুলো সেই শীতকে উপেক্ষা করেই বেঁচে থাকে, বাঁচতে হবে বলেই বেঁচে থাকে। এক পথচারী ভিক্ষু একটি সাধারণ চটের বস্তা গায়ে জড়িয়েই সেই শীতকে উপেক্ষা করে প্রতি রাতে একটা বাড়ির সানশেডের নিচে আশ্রয় নিয়ে রাতটুকু পার করে দেয়। প্রতিদিনের ন্যায় একদিন সেই ভিক্ষুক লোকটি সেখানে এসে দাঁড়ালো রাত কাটাবে বলে, কিন্তু সেই মুহূর্তে ওই বাড়ির মালিক নিচে এসেছিল বিশেষ প্রয়োজনে এবং দরজা খুলে ওই লোকটিকে ঠান্ডায় কাঁপতে দেখলো। বলল, কি ব্যাপার, তুমি এই রাতে এত ঠান্ডায় কি করছো? ভিক্ষু লোকটি বলল, ভয় নেই স্যার, আমি প্রতিদিন রাতে এই জায়গাটা ফাঁকা দেখে এখানে আশ্রয় নেই এবং ভোর হতেই চলে যাই। বাড়িওয়ালা ভদ্রলোক বলল, ঠিক আছে, কিন্তু তুমি এই শীতে? ভিক্ষু লোকটি বলল, না না, ঠিক আছে, আমি এভাবেই ঠিক আছি। বাড়িওয়ালা ভদ্রলোক বলল, তুমি শীতে কষ্ট পাচ্ছ, দাঁড়াও, তোমার জন্য একটি কম্বল নিয়ে আসছি। এই বলে ভদ্রলোক বাড়ির ভিতরে চলে গেল এবং ভিক্ষুক লোকটি আনন্দে আত্মহারা হয়ে গায়ের জড়ানো চটের বস্তাটি খুলে ফেলল। বসে বসে ভাবছে, আজ থেকে আর শীতে কষ্ট করতে হবে না। রাত বাড়ার সাথে সাথে শীতও বাড়ছে। শীতে জবুতবু হয়ে ভাবছে, এই হয়তো কম্বল চলে আসবে, আর শীতে কষ্ট করতে হবে না। এসব ভাবতে ভাবতে এই লোকটি শীতকে আর মানিয়ে নিতে না পেরে মৃত্যুবরণ করলো। আর ওদিকে বাড়িওয়ালা ভদ্রলোক বাড়িতে ঢুকেই নিজের কাজে ব্যস্ত হয়ে পড়েছিল। যখন মনে পড়লো তখন ওই কম্বল নিয়ে দরজার কাছে গেল এবং দরজা খুলে দেখলো ভিক্ষুক লোকটি দরজার সামনে মরে পড়ে আছে। এই মর্মান্তিক মৃত্যুকে আমরা কিভাবে আখ্যায়িত করব জানি না। স্বাভাবিক মৃত্যুকে মেনে নিতে পারলেও কিছু কিছু মৃত্যুকে কখনোই মেনে নেওয়া যায় না। চিরস্মরণীয় মৃত্যু, আর এই মৃত্যুগুলোকে চিরস্মরণীয় করে রাখে কোনো না কোনো দুর্ভাগ্যতারিত লেখক। আমার এই কথা শুনে অনেকের কাছেই নেগেটিভ মাইন্ডের মনে হতে পারে, না, আমি কোনো ব্যক্তির বা ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারি না। যা পারি তা হচ্ছে আত্মসমালোচনা করতে। আজ দুজন স্বনামধন্য ব্যক্তির কথা খুব মনে পড়ছে। এই ওয়েবিনারে উপস্থিত অনেকের কাছেই পরিচিত। একজন বাংলাদেশের অর্থনীতিবিদ, নোবেল পুরস্কার প্রাপ্ত ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর ইউনূস, আরেকজন বাংলাদেশের বিখ্যাত লেখক হুমায়ুন আজাদ। সৌভাগ্যক্রমে দুজনের সাথেই সাক্ষাৎ করতে পেরেছিলাম। ডক্টর ইউনূসকে একটা প্রশ্ন করেছিলাম, আপনার পলিসিটা যদি একবার বলতেন। এভাবে কাউকে না জেনে আপনি লোন দিচ্ছেন, যদিও অতিরিক্ত সুদের বিনিময়ে, এর তাৎপর্য কি? উত্তরে তিনি বলেছিলেন, সুদ যাই নেয়া হোক না কেন, নারীদের স্বাবলম্বী করতে পারছি কিনা
সেটাই ভাবুন না। সত্যিই তো, সরকারি সাহায্য পাক বা নাই পাক, স্বাবলম্বিত হচ্ছে। হুমায়ুন আজাদ, যাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল, তার মৃত্যুকে কোনোদিন মন থেকে আমি মুছতে পারবো না। এখনো মনে হয় অমায়িক বাচনভঙ্গির এই লেখক ভদ্রলোকের সাথে বসে আড্ডা দিচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কিংবা তার আশেপাশে। সে শুধু সংবাদ সংবাদ মাধ্যমে বলেছিল বাংলাদেশের একজন ভিখারিও দুর্নীতিগ্রস্ত। এটাই ছিল তার বড় অপরাধ। অন্য প্রসঙ্গগুলো না বলাই শ্রেয়। একটা সময় ঢাকার রাজপথে খুব ঘুরেছি আমার কর্মসূত্রে। সেসব এখন ইতিহাস। আসলে কালের স্রোতে কখন কে কোথায় হারিয়ে যায় কেউ বলতে পারে না। কিন্তু পৃথিবীতে মানবতার মৃত্যু হয় না, দর্শনের মৃত্যু হয় না। অনপেসিভকে নিজের মতো করে ভাবতে পারছি বলেই এই প্ল্যাটফর্মে নির্দ্বিধায় এইভাবে কথা বলতে পারছি। সুযোগ করে দিয়েছে অনপেসিভ ও কানেক্ট। একটা দেশ কখন সমৃদ্ধ হয়, একটা জাতি কখন সমৃদ্ধ হয়, যখন প্রতিটি নাগরিকের মধ্যে দেশপ্রেম জাগে। ধর্মভেদে কিংবা জাতিগতভাবে নয়, দেশের সকল নাগরিকের মেলবন্ধনেই যে জাতিসত্তা জেগে ওঠে। আমি সেই জাতির কথা বলছি। হিরোশিমায় অ্যাটম বোমার আঘাতে তছনছ হয়ে যাওয়া সেই দেশটি আজ পৃথিবীর বুকে কিভাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। দুর্নীতিমুক্ত পৃথিবীর অগ্রেই রয়েছে আজ জাপান। কেন? সেখানে অযাচিত রাজনীতি নেই, ধর্ম নিয়ে হানাহানি নেই, শিক্ষার পাশাপাশি সবাই কর্মব্যস্ত। কারো পিছনে ফিরে তাকানোর সময় নেই। সময়কে মূল্য দিয়ে সামনের দিকে এগিয়ে চলো। এগিয়ে চলাই জীবন। এটাই তাদের অনুভূতি এবং এগিয়ে চলার প্রয়াস। নাগরিক যেমন রাষ্ট্রের কাছে দায়বদ্ধ, রাষ্ট্রও তেমনি নাগরিকের কাছে দায়বদ্ধ। জাপানের হোক্কাইডো দ্বীপের একদম উত্তর প্রান্তে রয়েছে কমিশিরাতাকি স্টেশন। নিতান্তই অস্পারাগা বলতে যা বোঝায় তাই। যাতায়াতের জন্য অন্যান্য মাধ্যম থাকায় রেলপথে কেউই খুব একটা কোথাও যাতায়াত করে না। এ কারণেই রেল দপ্তর ওই স্টেশনটি বন্ধ করে দেওয়ার কথা ঘোষণা করেন। কিন্তু পরিদর্শকরা তখন লক্ষ্য করে একটি মেয়ে সারা বছর ট্রেন ধরে স্কুলে যাতায়াত করে। ট্রেন না চললে তার স্কুলে পৌঁছতে খুবই কষ্ট হবে। তাই ওই ছাত্রীর জন্যই সরকার একটা স্টেশন চালু রাখার সিদ্ধান্ত নেন, যাতে সে ঠিক সময় স্কুলে পৌঁছতে পারে। সারাদিনে ওই একটি ট্রেন তাকে স্কুলে পৌঁছে দেয় এবং বিকেলে তাকে ফের ওই জনহীন স্টেশনে নামিয়ে দিয়ে যায়। শুধু তাই নয়, মেয়েটি যাতে সঠিক সময় স্কুলে পৌঁছতে পারে তার জন্য ট্রেনের টাইমও পাল্টে দেওয়া হয়। এবং রেল দপ্তর এমনটা সিদ্ধান্ত নিয়েছে যে যতদিন না মেয়েটি স্নাতক হচ্ছে ততদিন এই ট্রেন পরিষেবা। হ্যাঁ, এটাই যুদ্ধ বিধ্বস্ত ঘুরে দাঁড়ানো জাপান। মানবতার কথা বলে, রাষ্ট্র মানবতার কাছে দায়বদ্ধ। প্রশ্ন আসতেই পারে, অনপেসিভে এর ভূমিকা কি? ভূমিকা এটাই, অদূর ভবিষ্যতে মানবতার এক শেকলে পৃথিবীকে বাঁধা ও দারিদ্র্যমুক্ত পৃথিবী গড়ার ডাক দেয়া। শুধু মানসিকভাবে তৈরি হতে চেষ্টা না করে আমাদের প্রত্যেকের উচিত হবে গুরুত্বের সাথে ঝুঁকি নেয়ার। তাই সেই দ্বারা বিক্রি না করে শ্রম বিক্রি করে এগিয়ে চলুন। হয়তো অনেকে এলোমেলো কথা বললাম, ভুল ত্রুটির জন্য প্রত্যেকের কাছে আমি ক্ষমা চাইছি। আমার পূর্ববর্তী বক্তা ভগবতী সামন্ত ম্যাম অসাধারণভাবে বলে গেলেন এবং আমরা অপেক্ষায় রইলাম কারেন্ট সিনারিও সম্বন্ধে সঙ্গীতা ম্যামের কাছ থেকে শোনার জন্য। প্রত্যেকে ভালো থাকবেন। অনপেসিভ আমাদের, আমরা অনপেসিভের, এই অঙ্গীকারই হোক আমাদের পথ চলা। অ্যাসমোপাওয়ারেসারের মিশন ভিশনের সাথে থাকুন। থ্যাংক ইউ অল, উই আর সো ইন ইট টু উইন ইট। ওভার টু ইউ, সোমান চন্দ্র রায় স্যার। ওয়াও,
থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সাথে থাকবেন, পাশে থাকবেন। এভাবে প্রতিনিয়ত আমাদেরকে একটা একটা করে সুন্দর মেসেজ দিয়ে যাবেন। আপনার সেই মেসেজ কিন্তু আমাদের অনেক কাজে লাগবে। বর্তমান দৃষ্টিকোণে যে পরিবর্তনের আবহাওয়া, যেই আমরা যেটাকে বলি যে ধর্ম যার যার, মানবতা সবার, ধর্ম যার যার, উৎসব সবার, এমনটা নয়। আমরা কিন্তু এখন সেটাকে অবশ্যই কিন্তু এভাবে বলতে পারি যে ধর্ম যার যার, মানবতা সবার, এবং বিশ্ববাসীর কাছে সেই প্রতিশ্রুতিবদ্ধ, আমরা যেভাবে প্রতিশ্রুতিবদ্ধ, এই কোম্পানি যেভাবে আমাদের একটা শক্ত এবং স্ট্রং একটা অবস্থান দান করেছে, সেই অবস্থান থেকে আমরা নিজেরাও যেভাবে বিল্ড আপ হচ্ছি, যেভাবে অ্যাচিভমেন্ট সংগ্রহ করছি বা গ্রহণ করছি, যেভাবে ইনক্লুডিং করছে বা প্রোভাইড করছে, অবশ্যই ডেফিনেটলি আপনার প্রতিটা যুক্তিযুক্তর যে একটা মিনিং বা ওয়ার্ড, সেটা কিন্তু পরিষ্কারভাবে বুঝতে পারছি। যারা আমরা প্রতিনিয়ত মিটিং এ আসি বা ওয়েবিনার কন্টাক্ট করি, তারা কিন্তু অবশ্যই বুঝতে পারছি। তো আমি মোস্ট ওয়েলকাম করে নিব কোর্স প্যানেল থেকে আমাদের বীর বিক্রম মুক্তিযোদ্ধা বাংলাদেশ থেকে মমিনুল হক স্যার আপনাকে, এবং অনপ্যাসিভের একজন বীরশ্রেষ্ঠ সৈনিক। মোস্ট ওয়েলকাম মমিনুল হক স্যার আপনাকে। ওপি ভিশনারি কমিটি কর্তৃক আয়োজিত এই সন্ধ্যাকালীন ওয়েবিনারে মোস্ট অনারেবল হোস্ট, কো হোস্ট বৃন্দ এবং উপস্থিত সকল সম্মানিত ফাউন্ডিং মেম্বার, ইনক্লুডিং অনারেবল প্রেজেন্টার সুমন চন্দ্র রয় মহোদয়, সকলের প্রতি যথাযথ শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। অনপ্যাসিভ এমন একটি প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে আমরা সৌভাগ্যজনিতভাবে আমরা এর সঙ্গে সম্পৃক্ত হয়েছি। আমরা যখন সম্পৃক্ত হই, তখন কিন্তু আমরা কেউই জানতাম না অনপ্যাসিভ এত বিশাল একটি প্ল্যাটফর্মে পরিণত হবে। আমরা কিন্তু এখন বাস্তবতায় দেখতে পাচ্ছি, সত্যিই তাই। আমরা উপরওয়ালা, অর্থাৎ গড বলেন, ভগবান বলেন, আল্লাহ বলেন, যারই ইচ্ছাতেই হোক, আমরা অত্যন্ত সৌভাগ্যবান। অনপ্যাসিভ এমন একটি প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে আমাদের সিও বলেছেন যে 1% জানলে কিন্তু আপনি সবকিছু জেনে যাবেন। তাহলে কিন্তু এখানে বলতে হয়, আমরা তো প্রতিনিয়ত আলোচনা করছি, প্রতিনিয়ত কথা বলছি। ইতিপূর্বে আরেকজন কথা বলে গেলেন, আমাদের আমি নামটা ভুলে গেলাম, যে স্বামী মুখার্জি মহোদয় বুঝি, সম্ভবত উনি অনেক কথা বলে গেলেন। কিন্তু আমাদের সিও মহোদয় কিন্তু বলছেন যে 1% জানা। আমরা 1% জানা, আমিও তাই মনে করি, জানা আদৌ সম্ভব হবে কিনা। কেননা আমাদের যে প্ল্যাটফর্মগুলো আছে, আমাদের যে ব্যাক অফিস আছে, আমাদের যে ওইএস আছে, আমাদের যে www.onpassive.com আছে, এগুলোর ভিতরে ঢুকলে মনে হয় যেন কত পড়বো, কত জানবো। এই জানতে বুঝতেই মনে হয় যেন বাকি জীবনটা কেটে যাবে। তাই বলি, আমরা সবাই এই অনপ্যাসিভ কেন্দ্রিক যে আমাদের ওয়েবিনার গুলো হয়, ওয়েবিনার গুলো আমরা উপস্থিত থাকবো এবং আমরা এখান থেকে জ্ঞান অর্জন করব। তাহলে আমি যতটুকু পড়বো ততটুকু এখানে দিতে পারবো, আর একজন যতটুকু পড়বেন উনি ততটুকু দিতে পারবেন। এই যে দেওয়া নেওয়া, এর মাঝেই কিন্তু আমরা কিন্তু শিক্ষিত হয়ে যাব ইনশাল্লাহ অনপ্যাসিভ সম্পর্কে। তবুও যতটা আমরা এগিয়েছি, এটা কিন্তু আমাদের অনারেবল হোস্ট, আমাদের হোস্ট মহোদয়, যেমন আমাদের সঙ্গীতা বিশ্বাস ম্যাম, মোস্ট ইন্টেলিজেন্ট এবং বিউটিফুল, এবং মানে হি ইজ মোস্ট নলেজেবল ওম্যান, আই থিঙ্ক সো। কেননা উনি যেভাবে উনার বক্তব্য উপস্থাপন করেন,
আমি কিন্তু ওনার ইউটিউব এবং উনি যে আপডেটগুলো দেন সেগুলো কিন্তু প্রতিনিয়ত আমি দেখি, দেখে যেটা বুঝতে পারি সেটা এত সুন্দরভাবে উপস্থাপন করেন যেটা কিন্তু আদৌ আমাদের পক্ষে কিন্তু এটা জানা সম্ভব নয়, একেবারেই নয়। উনার মাধ্যমে যতটুকু জানতে পারি তাতে করেই আপডেটেড হয়ে যায়। তাই বলি আমাদের অনপ্যাসিভ একটা বিশাল প্ল্যাটফর্ম, যেখানে কিন্তু আপনার প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি এই যে আমরা আমাদের নিজস্ব প্রোডাক্টে অর্থাৎ ও কানেক্টে আমরা এই যে আমাদের ওয়েবিনারটা করছি চলছি, এখানে আমরা শুনছি প্রতিনিয়ত কিছু। আমাদের প্রথমেই বললেন না আমাদের ভগবতী ম্যাম, উনি কিন্তু সুন্দরভাবে বিশ্লেষণ দিয়ে দিলেন আমাদের কি করতে হবে কি করতে হবে না। পরবর্তীতে যিনারা বললেন তিনারা কিন্তু অত্যন্ত সুন্দরভাবে বিশ্লেষণ দিলেন। আমি গতদিনও প্রেজেন্ট ছিলাম, আমি শুনেছি, খুবই ভালো লেগেছে। কারণ আপডেট এবং আমাদের অনপ্যাসিভ সম্পর্কে এর বহির্ভূত আমরা কোনো কিছুই জানি না কিংবা জানতে চাইও না, আমাদের জানা কোনো প্রয়োজন নাই। আমরা জানবো খালি আমাদের অনপ্যাসিভ সম্পর্কে, কারণ আমরা অনপ্যাসিভকে আমরা মনে প্রাণে ধারণ করেছি। এবং এটা কিন্তু খালি আমার ধারণ করাই নয়, এটা কিন্তু আমাদের করতেই হবে, এটা কিন্তু ম্যান্ডেটরি আমি মনে করি। কারণ আমাদের সিও মহোদয় কিন্তু এটা বলেছেন, ইউ আর মাই ব্রাদার, ইউ আর মাই ফ্রেন্ড, অর্থাৎ আপনারা আমার বন্ধু এবং আপনারা আমার ভাই। এবং আপনারা, আমি সারা বিশ্বের মানবতা কিন্তু একা করতে পারবো না, আমরা সারা বিশ্বের মানবতার জন্যই কিন্তু আমাদেরকে কিন্তু এই সুযোগটা সম্ভবত দিয়েছেন। তাই আমি তার প্রতি কৃতজ্ঞতা রেখে আমি একটা জিনিস বলতে চাই, আমাদের দিকে প্রতিনিয়ত যিনারা আসেন তিনারা কিন্তু অনপ্যাসিভ সম্পর্কে জানেন, বুঝেন এবং কিছুটা বলেন। যারা আসেন না তাদের কথা আমি বাদই দিলাম। তবে একটা কথা এটা সত্য যে এই যে অ্যাপেল করে সারাক্ষণ ধরে আমরা যে আমরা বলি, এটা কিন্তু আমাদের জন্য অপমানজনক। কেননা আমাদের সিও বারবার বলছেন উনি যে অন অর বিফোর আমার যে প্রোডাক্ট আমি গ্লোবালি লঞ্চ করব তার কিন্তু আপনার এই পেমেন্ট প্রসেসরটা আমি ঠিক করব। এবং পেমেন্ট প্রসেসরটা যখন ঠিক হবে তখন কিন্তু তার আগে, তার পূর্ব মুহূর্তে কিন্তু আমাদের কিন্তু অনেক কাজ বাকি। কিসের জন্য বাকি? কেননা আমরা কিন্তু অনেকেই এই অর্থ দেখে হয়তোবা আমরা পথ ছেড়ে বিপথে চলে যেতে পারি। সেই জন্যই আমাদেরকে যাচাই বাছাই করে নিতে চাচ্ছেন উনি, যে আমরা কোন প্রকৃতি এবং আমরা চাই এবং কারা এখানে কি করবে। এবং প্রতিনিয়ত কিন্তু সেগুলো কিন্তু আপনার এআই দ্বারা কিন্তু আপনি কিন্তু ট্র্যাকার দ্বারা কিন্তু আপনি ট্র্যাকিং হবেন। এবং আপনি মনে করবেন না যে আমি এই গ্রামের মধ্যে পাড়া গ্রামের ভিতরে কেমন করে আমার ট্র্যাকিং করবে। এটা কিন্তু একটা ছোট্ট এক্সাম্পল আমি দিই। ইতিপূর্বে কিন্তু আমাদের সিও মহোদয় কিন্তু কতগুলো দিয়েছিলেন, আমাদের কতগুলো ইউটিউবারের কতগুলো কিন্তু নাম দিয়ে তাদের আপনার তাদের লিঙ্ক দিয়ে আমাদের কাছে কিন্তু পাঠিয়েছিলেন যে তারা আমাদের কোম্পানি সম্পর্কে অতিরঞ্জিত কিছু কথাবার্তা বলছেন, যেটা কোম্পানির আজও সঙ্গে সম্পৃক্ত নয়। তাই আমাদের তাদেরকে ডিসকারেজ করতে বলেছিলেন। সেই জন্যই আমি বলি যে আমরা যারা অনপ্যাসিভের সঙ্গে সম্পৃক্ত হয়েছি, আমরা অর্থাৎ আমাদের আশেপাশে যারা থাকবে, আমাদের নিজের সন্তান, নিজের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, দেশ তথা আমাদের বাহিরের জগতে আমরা যাদের দেখতে পাবো যারা কিন্তু অনাহারে জীবনযাপন করছে, তাদের জন্য কিন্তু
আমাদের এগিয়ে যেতেই হবে। কেননা আমাদেরকে তো সব রকম সুযোগই উনি দিচ্ছেন, যে আপনাদের যে প্রতিষ্ঠা, অর্থাৎ আপনার সাকসেস, টাকা পয়সার কথা কিন্তু উনি কোনোদিনই কোনো সময় বলেননি। কত টাকা আপনি পাবেন, কত কি পাবেন সেটা বলেননি। উনি বলেছেন হাউ টু সাকসেস ইয়োরসেলফ, সেইটা আমি করি। অর্থাৎ এখানে আমাদের চিন্তার কোনো প্রশ্ন এখানে আসতে পারে না। আমরা শুধু আমরা অন প্যাসিভের সঙ্গে থাকবো এবং সাথে এবং পাশে। এই জন্যই আমাদের প্রতিনিয়ত আমাদের কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট, এই প্রোডাক্টটা যখন ও কানেক্টটা যখন আমাদের এই বর্তমান ও কানেক্টটা যখন দেয়, তখন কিন্তু পুরানো ও কানেক্টটা আমরা বিক্রি করছিলাম। উনি তখনই বলেছিলেন যে আপনাদের জন্য আর একটা ও কানেক্ট রেডি। জাস্ট আফটার 3 days, আমার ঠিক মনে আছে, জাস্ট আফটার 3 days, 3 দিন পরেই কিন্তু আমরা এই নতুন ও কানেক্টটা পেয়েছি। এখন আমাদের সিও মহোদয় বলছেন আমার কাছে কিন্তু আরো ভালো প্রোডাক্ট আছে, এর থেকে ভালো প্রোডাক্ট আছে। জানি না এর থেকে কি ভালো প্রোডাক্ট আছে, তবে আমরা এটা তাকে যথেষ্ট আমরা মনে প্রাণে ধারণ করেছি, তাকে বিশ্বাস করি, এবং উনি যেটা বলেন সেটা আজ পর্যন্ত কিন্তু আমাদের কোনো ব্যতিক্রম হয়নি। বিধায় তার প্রতি আমরা অগাধ বিশ্বাস রেখে এবং তার সঙ্গে আমরা সম্পৃক্ত থেকে তাকে আমরা আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেব। এবং সবাই আমরা আমাদেরকে যেমন উনি বিনি সুতার মালাতে একেবারে গেঁথে দিয়েছেন, আমরা যেমন আগে তো সঙ্গীতা বিশ্বাস ম্যামকে চিনতাম না, আমাকে তো মমিনুল হককে সঙ্গীতা বিশ্বাস ম্যাম চিনতেন না, আমাদের এখানে আমাদের সুমন চন্দ্র রয় মহোদয়কে আমিও চিনতাম না, আমাকেও চিনতেন না। এই যে আমাদেরকে না চিনাচিনির ব্যাপারটা উনি এমন সুন্দরভাবে আমাদেরকে বিনি সুতা দিয়ে এমন ভাবে গেঁথে দিয়েছেন যে আমরা কিন্তু কেউ কাউকে কিন্তু ছেড়ে যেতে পারছি না, এবং কারো কিন্তু আমরা ঠিক এই বিচ্ছিত হতে পারছি না। আমরা সবাইকেই আপন করে নিচ্ছি, নিজের করে নিচ্ছি। বিধায় আমি সবাইকে নিজের কোন মনে করে সবার সুস্বাস্থ্য, সবার দীর্ঘায়ু, সবার মঙ্গল কামনা করি এখানে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি ভুল ত্রুটি বলে থাকি আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন, আপনারাও আমার সঙ্গে থাকবেন, আমি আপনাদের সঙ্গে আছি ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। ওয়াও, থ্যাংক ইউ মমিনুল হক স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আবারও মনে করিয়ে দিলেন সেই যাত্রার কথা, যেই যাত্রাতে এড স্যার অনেক কিছু বলেছিলেন। আমরা কিন্তু সেগুলো জানি যে এড স্যারের ব্যাক হ্যান্ডে কত প্রবলেম হয়েছিল, এবং আমরা এটাও জানি যে আমাদের এখন কি করণীয়। যারা আমরা প্রতিনিয়ত আপডেটেড থাকি তারা কিন্তু জানি যে আমাদের এনজয় দ্য প্রসেসের সাথে চলতে হবে, এবং কোম্পানির ব্যাকগ্রাউন্ডে যা কিছু হচ্ছে সেগুলোকে মান্যতা দিয়ে কোম্পানির যে লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছে সেই লক্ষ্য এবং উদ্দেশ্য অর্জন সাফল্য না আসা পর্যন্ত আমাদের সেভাবে থাকতে হবে। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে, এইভাবে সাথে থাকবেন, পাশে থাকবেন। দুর্দান্ত ভাবে আপনার আজকে প্রেজেন্টেশন ছিল। তো আমি মোস্ট ওয়েলকাম করে নিব, হ্যান্ড রাইজ করেছিলেন, আমি পিন করে দিয়েছি। মোহাম্মদ মনিরুজ্জামান স্যার, আপনাকে মোস্ট ওয়েলকাম স্যার, আপনি আসুন। মোহাম্মদ মনিরুজ্জামান স্যার, মোস্ট ওয়েলকাম। Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম স্যার, কন্টিনিউ। Thanks a lot for giving me an opportunity to say something in this unique, fantastic webinar. Sumon Chandra Rai, Bangladeshi hosting, very good hosting. And মমিনুল হক স্যার, উনি অসাধারণ বলেন, হ্যাঁ ওনাকে আমি শুনি, চমৎকার লাগে। আর সমীর মুখার্জি সাহেব যে একটা কথা বলেছেন সেই কথার মানে রেশ ধরে আমি দু একটা কথা বলতে চাই। উনি বলেছেন সৃষ্টিকর্তা নিশ্চয়ই আমাদের প্রতি খুশি, তা না হলে এই ডিভাইন প্ল্যাটফর্মটা
আমাদের ভাগ্যে জুটতো না। আর এই ডিভাইন প্ল্যাটফর্মটা, এই কথাটা উল্লেখ করেন বেশি আমাদের ম্যাম, শ্রদ্ধেয় সঙ্গীতা বিশ্বাস ম্যাম। ডিভাইন প্ল্যাটফর্ম, আমি সেটা মনে প্রাণে বিশ্বাস করি। তো প্রথমে আমি বলে নিচ্ছি, আমি মোহাম্মদ মনিরুজ্জামান, একজন কলেজের টিচার, পাশাপাশি অনপেসিভের প্রাউড ফাউন্ডার, ঢাকায় থাকি। তো আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, অনেকেই এর মধ্যে নেগেটিভ কথাবার্তা বলে। হ্যাঁ, তো এই যে নেগেটিভ কথাবার্তা বলে, ওরা যে কেন বলে সেটা আমি বুঝি না। তবে একটা জিনিস বুঝতে পারছি, ওরা যে ইনঅ্যাক্টিভ এবং অনপেসিভ সম্পর্কে একেবারে অজ্ঞ, এই কারণে নেগেটিভ বলে। কিছুদিন আগে কোথায় জেনে শুনলাম, ভারতের মতো দেশ যেখানে 6 লক্ষের উপরে ফাউন্ডার, সেখানে নাকি 3% পার্সন মাত্র অ্যাক্টিভ থাকে বা লগ ইন করে। হ্যাঁ, আর বাংলাদেশের কথা তো বাদই দিলাম। বাংলাদেশ অনপেসিভ একটা কমিউনিটি আছে, যেখানে আমাদের তো এখানে লক্ষাধিক ফাউন্ডার থাকা সত্ত্বেও একটা ওয়েবিনার, যেটা রিনাউন্ড একটা ওয়েবিনার, ওখানে 100 পূর্ণ হয় না এখন ওয়েবিনারে। তো এই যদি হয় অবস্থা, তাহলে নেগেটিভ কথা বলাটাই স্বাভাবিক। কিন্তু তারপরেও আমি নিজে কেন পজিটিভ, সুপার ডুপার পজিটিভ, সেই বিষয়টি নিয়ে আমি একটু আলাপ আলোচনা করব। তো এখানে যেখানে সিসকো আমাদেরকে সার্টিফাই করে দিচ্ছে, সেখানে আমাদের মতো লোকের সার্টিফিকেশন কোনো প্রয়োজন নাই কোম্পানির। সিসকো হলো কম্পিউটার ইনফরমেশন ডাটা সিস্টেম কোম্পানি, আর সিসকো হলো ওয়ার্ল্ড ওয়াইড টেকনোলজি লিডার, যেটা 39 বছর যাবৎ ইউএসএ তে ক্যালিফোর্নিয়ায় সার্ভিস দিয়ে যাচ্ছে সমগ্র বিশ্বে। তো এই সিসকো যেখানে সার্টিফিকেট দিয়েছে, সেই জায়গায় অনপেসিভকে পৃথিবীর অন্যান্য যে মানুষ যারা আছি, আমরা ফাউন্ডাররা আছি, নন ফাউন্ডার আছি, আমরা নেগেটিভ বললেই কি, পজিটিভ বললেই কি। এরপর আইক্যান, ইন্টারনেট কর্পোরেশন ফর অ্যাসাইন্ড নেমস এন্ড নাম্বারস, যারা ডোমেইন মানে প্রোভাইড করতে পারে, এই পারমিশনটা দিয়ে থাকে। তো সেই পারমিশন আমাদের কোম্পানিতে পেয়ে গেছে। আর এটা কিন্তু আমাদের গ্রেট একটা অ্যাচিভমেন্ট, নিঃসন্দেহে, নো ডাউট। আমাদের অ্যাশপোভারি স্যার একটা কথা বলেছিলেন, ইফ ইউ ডাউট অনপেসিভ, উই ডাউট ইউর স্যানিটি। যদি তুমি অনপেসিভকে সন্দেহ করো, তাহলে তোমার মানসিক অথবা শারীরিক কোনো সমস্যা আছে, এটা আমরা ডাউট করতে পারি। তারপরে যেখানে এই যে আমরা কথা বলতেছি এখন ও কানেক্টে, এটা একেবারে লাইভ আমাদের প্রোডাক্ট। এরকম প্রোডাক্ট বাজারে আরো আছে। তো এই যে প্রোডাক্ট আমরা মানে বানায় ফেলছি, এবং ওইটা দিয়ে হাজার হাজার লোক একসঙ্গে কথা বলতে পারতেছি, এটা তো বাস্তবতা। এরপরে এটাকে অবিশ্বাস করার কোনো মানে হয় না। এটা অসুস্থতা, মেন্টাল সিক ছাড়া কোনো ব্যক্তি এটা করতে পারে না, বা অজ্ঞতা ছাড়া। হ্যাঁ, দে হ্যাভ ইগনোরেন্স। এরপর আমরা জানি যে জাইটেক্স গ্লোবাল বলি বা জিটেক্স গ্লোবাল বলি, সেখানে অংশগ্রহণ করেছিল আমাদের কোম্পানি। তারপর আর জাইটেক্স গ্লোবালটাকে লার্জ স্কেল গ্লোবাল টেক শো, এটা হচ্ছে দুবাইতে ট্রেড সেন্টারে হয়, এবং সেখানে অংশগ্রহণ করেছিল, এবং সেটা আমরা জানি পত্রপত্রিকায় আসছে। এরপর টি হাব, টেকনোলজি হাব, যেটা হায়দ্রাবাদে, দ্য লার্জেস্ট ইনোভেশন হাব ইন দিস ওয়ার্ল্ড। এবং স্টার্টআপ যে সমস্ত কোম্পানি আছে ইকোসিস্টেমের জন্য প্রোভাইডার বা এনাবলার, সেই কাজটা করে হচ্ছে টি হাব, সেটা আমাদের হয়ে গেছে। এই সমস্ত কিছু হওয়ার পরে এই সমস্ত ধারণা যাদের নাই, তারাই কেবল নেগেটিভ কথা বলে। এরপরে সুপার কার্বো জিনিস আসছে, দুবাই পুলিশের ব্যাপার আছে, পুলিশ যে ইয়েতে আছে, তার ওয়ার্ল্ড পুলিশ সামিট, হ্যাঁ, সেখানে একটা আয়োজক হিসেবে অনপেসিভ ছিল। তারপরে ফিফাতে ছিল, হ্যাঁ, বি ইন স্পোর্টসে। তারপরে আল সাফা যে
মেট্রো স্টেশন, হ্যাঁ, সেটাকে অনপেসিভ নিয়ে অনপেসিভ মেট্রো স্টেশন হয়ে গেছে। এরপর রেগুলার অ্যাড দেখাচ্ছে দুবাইতে, হ্যাঁ, সমগ্র বিশ্বের মানুষ সেখানে ভিজিট করছে, দেখছে। হ্যাঁ, বুর্জ খলিফায় প্রজেকশন, হ্যাঁ, বেশ কয়েকবার হয়েছে, হ্যাঁ, মাঝে মাঝেই হয় এগুলো। তারপর দুবাই গভর্নমেন্টের সাপোর্ট আছে, ইজিপ্ট গভর্নমেন্টের সাপোর্ট আছে, ইন্ডিয়ান গভর্নমেন্ট টোটালি সাপোর্ট আছে। হ্যাঁ, সমগ্র বিশ্বের মধ্যে রিনাউন্ড প্লেসে, হ্যাঁ, আমাদের অফিসগুলো, হ্যাঁ, যেখানে আমরা জানি যে ইউএসএ তে আছে, দুবাই, সিঙ্গাপুর, ইজিপ্ট, ইন্ডিয়া, হ্যাঁ, আর প্রস্তাবিত আছে বাংলাদেশে। যাই হোক, এই সমস্ত বিষয়গুলো যারা জানে না, হ্যাঁ, সেলফ মোটিভেশন ওদের কোত্থেকে আসবে? যারা জানে না, অজ্ঞ, হ্যাঁ, তাদের কাছ থেকে কিছু না কিছু হ্যাঁ নেগেটিভ কথা আসতেই পারে। যেমন আমারই এক ফাউন্ডার সেদিনকে এসে বলতেছে, হ্যাঁ, আমি তো 6 মাস যাবত লগ ইন করি না, হ্যাঁ, এখন কি অবস্থা, হ্যাঁ, আপডেট কি? আমি বললাম যে আপডেট কিছু নাই। আপনার কাছে আপডেট বলতে একটা জিনিস আছে, সেটা হচ্ছে টাকা কবে দিবে। তো সেরকম আপডেট এখনো নাই। হ্যাঁ, মাঝে মাঝে কেউ ফোন করে জিজ্ঞেস করে যে আপডেট কি, কোন আপডেট আছে নাকি? আমি বললাম যে নাই। হ্যাঁ, তো এখন ওদেরকে ডাইকা তো আমি একেবারে সবকিছু বোঝানো সম্ভব না। শুধু বলতে পারি ওয়েবিনারে থাকো, আপডেট থাকো, তোমরা একটু ঘাটাঘাটি করো, দেখো, হ্যাঁ, allpassive.com এ যাও, তোমার ইয়েতে লগ ইন করো, সেখানে কি কি প্রোডাক্ট আছে সেগুলো দেখো, এটা বলতে পারি। আমি তো ওদেরকে ওইভাবে বোঝানো সম্ভব হয় না। যাই হোক, এই হলো বিষয়। আর অ্যাকচুয়ালি অ্যাশ পোভারেজ স্যারের সুমন স্যার, আমি কি সময় একটু বেশি নিচ্ছি নাকি? হ্যালো, কন্টিনিউ স্যার, কন্টিনিউ, নো হ্যালো, প্রবলেম, কন্টিনিউ স্যার। আচ্ছা, ওকে হ্যাঁ স্যার, ওকে ওকে, শোনা থ্যাংক যাচ্ছে আপনাকে, আপনি কন্টিনিউ করেন, সমস্যা নেই। ও, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অ্যাশ মোভারে স্যারের মূলত প্ল্যানটা কি, ভিশনটা কি, সেটা আমাদের বুঝতে হবে। অ্যাশ মোভারে স্যারের ভিশনটা হচ্ছে, প্ল্যানটা হচ্ছে আহ, মানে এই যে ডাটা প্রোটেকশন দেয়া, করাপশন রিমুভ করা, আপলিফটিং হিউম্যানিটিকে আপলিফট করা, সমগ্র বিশ্ব থেকে মানবতা যে একটা ব আ হারিয়ে গেছে সেটাকে, হ্যাঁ, ফিরিয়ে আনা, হ্যাঁ, এস্টাবলিশ করা। তারপর আ সেভিং মানি অ্যান্ড টাইম, হ্যাঁ? কারণ আমাদের যে ইকোসিস্টেমের মাধ্যমে কিন্তু সমস্ত প্রোডাক্ট একসঙ্গে পেয়ে যাচ্ছি, যার কারণে আমাদের এখানে কিন্তু আ মা টাইম সেভ হচ্ছে। পাশাপাশি যেহেতু প্রোডাক্ট গুলো মূল্যও কম, দামও কম, হ্যাঁ? এই কারণে কিন্তু আমাদের মানিও সেভ হচ্ছে। এরপরে ট্রু ফ্রিডম দিতে চাচ্ছে। একটা মানুষকে সত্যিকারের যে স্বাধীনতা, যে ফাইন্যান্সিয়াল ফ্রিডম, পাশাপাশি হ্যাঁ, ফ্রিডম অফ টাইম, হ্যাঁ? এগুলাকে নিশ্চিত করার চেষ্টা করছে। এবং এইগুলা নিশ্চিত করার জন্যই দিন-রাত, 24 আওয়ার্স, হ্যাঁ, 7 ডেজ ইন এ উইক, হ্যাঁ, কাজ করে যাচ্ছে। আর আমরা নেগেটিভ কথা বলছি। হ্যাঁ, কেউ। যাই হোক, তো সমস্ত কিছু আমাদের কন্ট্রোলে থাকবে। এটা আমাদের স্যার, ক্যাশ পাওয়ারের স্যার চান। এরপর আ এই সমস্ত জিনিসগুলো বাস্তবায়ন করার জন্য কিছু কাজ করতে হবে। অ্যাকশনস টু ওন দ্য ইন্টারনেট আমরা যে বলি, হ্যাঁ, বা আমাদের কোম্পানি বা অ্যাশ পাওয়ারের স্যার যে বলে, উই উইল ওন দ্য ইন্টারনেট। হাউ ইজ ইট পসিবল? এটা কি করে সম্ভব? সম্ভব যেভাবে উনি সেভাবে হাঁটতেছেন। হ্যাঁ? উনি হাঁটতেছেন না, সুইফটলি দৌড়াইতেছেন। কিরকম? উনি ওইএস রেডি করে ফেলেছেন। ডাটা সেন্টার, কেওয়াইসি কামিং সুন, ডোমেইন হোস্টিং। এখন ডোমেইনটা কি? ডোমেইনটা হচ্ছে আ একটা অ্যাড্রেস, যেমন onpassive.com, যেমন আমার নাম মনির, প্রফেসর মনির, মনির.com, হ্যাঁ? আর হোস্টিংটা হচ্ছে স্পেস টু ডেকোরেট দ্য অ্যাড্রেস। ওই অ্যাড্রেসটার মধ্যে কি, মানে স্পেসের মধ্যে কি আমি সাজায় রাখবো, কতটুকু স্পেস নেব, সেটা হচ্ছে এ হোস্টিং। এই ডোমেইন হোস্টিং নিশ্চিত করছেন এবং আমাদের গ্লোবাল পেমেন্ট সিস্টেম রেডি করছেন। হ্যাঁ? যাতে করে অন্যের উপর ডিপেন্ডেন্ট হতে না হয়। আর ডিপেন্ডেন্ট হইয়া কি সর্বনাশটা হইছে সেটা তো আমরা যারা মোটামুটি সজাগ আছি তারা কিন্তু বুঝতে পারতেছি। হ্যাঁ? ৬-৭ মাস পিছায় যাচ্ছে শুধুমাত্র ওদের ইত্রামির জন্য, ওদের লোভের জন্য, হ্যাঁ, ওদের ২ নম্বরের জন্য। হ্যাঁ? যার কারণে হ্যাঁ,
যারা নাকি পেমেন্ট প্রসেসর ছিল, আমরা সবাই জানি যারা অ্যাক্টিভ আছি। হ্যাঁ, তো ওই কারণে আমাদের নিজস্ব কি পেমেন্ট সিস্টেম চালু করতেছেন এবং আমাদের নিজস্ব প্রোডাক্ট, এখানে বাইরের কোনো প্রোডাক্ট থাকবে না। আমাদের প্রোডাক্টই আমরা আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে চমৎকার ভাবে কি হবে, অথবা আমরা যদি অ্যাফিলিয়েটিং করি সেটার মাধ্যমে হবে আমাদের নিজস্ব প্রোডাক্ট। এখানে বাইরের কোনো প্রোডাক্ট নেই। তাইলে আমি বলতে পারি যে আমরা এখন টোটালি ফিনিশ লাইনে আছি। আমাদের শুধুমাত্র থাকতে হবে a little bit patience, to get something better and better and better. Thank you very much, সুমন সাহেব। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়াও, ওয়াও স্যার, অসাধারণ আপনার আজকের প্রেজেন্টেশন। অবশ্যই আপনি আজকে অনেক কিছু মনে করিয়ে দিলেন, এটা আমরা অনেকে জানি। তারপরেও আপনি যেভাবে আজকে মনে করিয়ে দিলেন, অ্যাবসলিউটলি আপনার সাথে আমি একমত। আপনি যথার্থই বলেছেন যে নেগেটিভিটি বর্তমান চলছে, তারা সেটার মূল্যবোধ বুঝতে পারছে না এবং কোম্পানি কিভাবে ব্যাকগ্রাউন্ডে কাজ করে যাচ্ছে, বিহাইন্ড দ্য সিনে কি করতেছে এবং এই কোম্পানিকে টপ অফ দ্য ম্যাসিভ লেভেলে পৌঁছানোর জন্য কতটা না ঝড় ঝাপটা, ধাক্কা, উত্থান পাত্থান সামলাচ্ছেন আমাদের লাভলি শো মিস্টার অ্যাশ। আহ, আসলে ব্যবসার মেন্টালিটি যার সহজে মাথায় ঢুকবে না, সে কিন্তু অনেকটা এলোমেলো হয়ে পড়বে। অর্থাৎ যেটা আমি বলতে চাচ্ছি যে ব্যবসার মেন্টালিটি আর যে পারিবারিক যে একটা ঝামেলা মেন্টালিটি, এই দুটা কিন্তু এক না। অর্থাৎ পারিবারিক মেন্টালিটি ব্যবসা মেন্টালিটিকে যেভাবে প্রবাহিত করছে, সেটাই কিন্তু বর্তমান যারা নেগেটিভিটি তারা দুটোই কিন্তু এক জায়গায় নিয়ে যাচ্ছে। এই জন্য কিন্তু এই প্রবলেমটা অবশ্যই আমরা কিন্তু সেটা হারে হারে বুঝতে পারছি। তো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার। এভাবে সাথে থাকবেন, পাশে থাকবেন এবং আমাদের অনেক নলেজেবল কিছু ভ্যালুয়েবল স্পেস এভাবে প্রতিনিয়ত দিয়ে যাবেন। তো হ্যান্ড রাইজ করেছিলেন মলয় দেবগুপ্তা স্যার। মোস্ট ওয়েলকাম স্যার। আপনি যদি অ্যাভেলেবেল থাকেন তো অবশ্যই আসবেন। আমি রেডি থাকতে বলবো সঙ্গীতা বিশ্বাস ম্যাম আপনাকে। মলয় দেবগুপ্তা স্যার, মোস্ট ওয়েলকাম। মলয় দেবগুপ্তা স্যারকে পাচ্ছি না, তো আমি চলে যাব আমাদের আজকের মেন্টর সঙ্গীতা বিশ্বাস ম্যামের কাছে। তিনার মুখ থেকে না শুনলে আমাদের আজকের ওয়েবিনারটা সাফল্যমণ্ডিত হবে ঠিকই, কিন্তু ষোলো কলাপূর্ণ হবে না। তো আমরা চলে যাচ্ছি আমাদের মোস্ট রেসপেক্টেড ডাইনামিক লিডার, আজকের মিটিং এর অর্গানাইজার, মোস্ট রেসপেক্টেড সঙ্গীতা বিশ্বাস ম্যাম, আপনাকে মোস্ট ওয়েলকাম। আপনি অ্যাভেলেবেল থাকলে আসবেন ম্যাম। ম্যাম আপনি কি অ্যাভেলেবেল? থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি আসলে চাইছিলাম আরো একটা মিনিট পরে আসতে, তো ডেকে ফেললেন যখন, তখন চলে এলাম। শুভ সন্ধ্যা সবাইকে, শুভ সন্ধ্যার আন্তরিক অভিনন্দন প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ভালো আছেন এই তীব্র গরমে? তারপরেও আমাদের ভালো থাকতে হবে, ভালো থাকার জন্যই আমাদের জন্ম। তো আমি খুব সুন্দরভাবে বিমোহিত হয়ে যাচ্ছিলাম আজকে একের পর এক বক্তা, সমীর স্যার থেকে শুরু করে ভগবতী সামন্ত ম্যাম, তারপর আমাদের মমিনুল হক স্যার, আর একদম লাস্টে আমাদের ব্রাদারের নামটা ঠিক এখন আমি দেখতেও পাচ্ছি না, মোহাম্মদের এই পাশে কি আছে ভুলে গেছি। লাস্ট বক্তা যিনি ছিলেন, অসাধারণ ভাবে আপনারা অনকাশিপ নিয়ে আলোচনা মনিরুজ্জামান মনিরুজ্জামান, মনির, ওয়াও, সংক্ষেপে মনির ম্যাডাম, মনির। মনি স্যার বলবো স্যার, আমার তাড়াতাড়ি, আমার একটু শর্ট মেমোরি আর কি, তাড়াতাড়ি ভুলে যায়, প্রচন্ড পরিমাণে ব্যস্ত থাকি তো অনেকের নাম ভুলে যায়। তো মনি স্যার আচ্ছা, অসাধারণ, মানে আমি মানে মাইন্ড ব্লোয়িং স্পিচ। এবং সত্যি কথা বলতে আপনারা এত থ্যাংক ইউ। সুন্দরভাবে আন্তর্জাতিককে আলোচনা পর্যালোচনা তখনই করতে পেরেছেন যখন এটা নিয়ে গভীরে যাওয়ার চেষ্টা করেছেন। আজকে কিন্তু মমিনুল হক স্যার, যাকে আমি ভীষণ পরিমাণে শ্রদ্ধা করি, আমরা সবাই শ্রদ্ধা করি, উনি শ্রদ্ধা পাওয়ার মতো একজন পার্সোনালিটি, বীর মুক্তিযোদ্ধা এবং আমাদের এখানে থাকা সব থেকে
উনি বয়সে বড় এবং ওনার কাছে যে জীবন সম্পর্কে নলেজ আছে তা আমাদের কারোর কাছে নেই। আর যার কাছে বাস্তবিক নলেজ আছে সে সবথেকে বেশি সমৃদ্ধ। উনি একটা কথা কিন্তু বলেছেন, পয়েন্টটা আমি তখন নোট করেছি। যে উনি আমাকে বলেছেন যে উনার মনে হয় যে আমি অনেক নলেজের রাখি বা নলেজেবল। আসলে আপনাদেরকে অনেস্ট একটা কথা বলি। আমি বিফোর অনপ্যাসিভ খুবই কম টেকনোলজিক্যাল, মানে আমি এমনই একজন আনাড়ি বলতে পারেন ছিলাম যে আমি কিভাবে মেসেজ কিভাবে দিতে হয় আমার এই ব্যাপারে খুব কম এটা ওটা খুব ঘাটাপাই করার খুব কম অভিজ্ঞতা ছিল। লাগেনি, প্রয়োজন হয়নি। সেইভাবে মোবাইলটাকে ইউজ করা হয়নি। আর আমি টেলিকমিউনিকেশনে জব করতাম। আমি অফিসে ঢুকেই মোবাইল জমা রাখতে হতো। আমাদের পোর্টালের সাথে কাজ হতো। আবার অফিস থেকে বেরোনোর সময় আমাদের হাতে ফোনটা দেওয়া হতো। ফোনে আম ১ টা কি ২ টো হয়তো আমার ফোন কল লিস্ট বের করলে দেখবেন মা অথবা ২-১ জন গার্ডিয়ানের ফোন। এছাড়া তেমন কোনো এনগেজমেন্ট আমার না সোশ্যাল মিডিয়াতে ছিল, না ফোনের কোন ধরনের সেটিংস বলুন বা ফিচার্স বলুন বা কি ধরনের কি চলছে জগতে কিচ্ছু আমার জানা নেই। বিনোদন বলতে পারিবারিক আমার দাদা, যিনি আমার এক প্রকার বলতে পারেন দাদা রূপে বাবা। তিনি আমার থেকে বয়সে মাত্র ৯ ইয়ার্স এর বড়। তিনি কিন্তু আমাদের সমস্ত বিনোদনের ক্ষেত্রে আমরা সবসময় একসাথে ফ্যামিলি টুগেদার। সে মুভি সেন্টার মুভি দেখা হোক বা কোনো এর বাইরে আমার কোনো আলাদা জগৎ নেই। তো বিশেষ করে আমি বাইরের জগতে কি হয় না হয় খুব কম আমার ধারণা ছিল বিফোর অন প্যাসিভ। বাট আফটার অন প্যাসিভ আমি দেখতে পাচ্ছি বহুত বড় একটা বিশ্ব যেটা কিন্তু আমি মিস করতাম। আমি জানতাম না। এটা নিয়ে আমি আননোন ছিলাম যে দুনিয়া এত বড়। এত মানুষ, এত কিছু জানার আছে, এত কিছু হচ্ছে নিয়মিত। এই সমস্ত জায়গা থেকে কিন্তু আমি পুরোটাই আননোন ছিলাম। একদিন আমি দেখছি আমি তো যখন অনলাইনে আসলে আমার ইন্টারেস্ট গ্রো হয় COVID-19 এর ঠিক আগে ২০২০ সালের কথা বলছি। জানুয়ারি মাসে আমি একটা ডিজিটাল বিউটিফিকেশন কোর্সে ভর্তি হয়। অ্যাজ আ মেকআপ আর্টিস্ট হিসাবে আমি আমার ক্যারিয়ারটাকে গ্রো করার খুব ইচ্ছা ছিল। কারণ আমি দেখেছি আমার সাথে আমার যত ফ্রেন্ড আছে বাংলাদেশ, ইন্ডিয়া মিলিয়ে মেয়ে ফ্রেন্ড, তারা সবাই ডিজিটাল জগতে কিছু না কিছু করছে। কেউ ব্লগার, কেউ বড় মেকআপ আর্টিস্ট। তো আমার খুব ইচ্ছা যে ঘরে বসে যদি কিছু করতে পারতাম তাহলে আমার বাচ্চাটা হয়েছে, ওকে চোখের সামনে দেখতেও পেতাম। আর অ্যাজ ওয়েল অ্যাজ আমার ক্যারিয়ারটাকেও আমি করতে পারতাম। ওরা তো ডিজিটাল জগৎ ঘরে বসেই করছে। তো সেই ইচ্ছা থেকেই কিন্তু আমার অ্যাজ আ মেকআপ আর্টিস্ট এর হওয়ার জন্য সেখানে আমি একটা টোকেন অ্যামাউন্ট দেওয়া অ্যাডমিশন নিয়েছি। বাট সেটা কিন্তু ক্লাস যখন শুরু হয় COVID-19 পিরিয়ড এর কারণে বন্ধ হয়ে যায়। সেই যে আমি টোকেন অ্যামাউন্টটা দিয়েছি বিশ্বাস করুন সেটা কিন্তু আজ পর্যন্ত আমাকে রিটার্ন দেওয়া হয়নি। আর আমি একটা বড় জায়গাতে অ্যাডমিশন নিয়েছিলাম যেখানে টোকেন অ্যামাউন্ট মিনিমাম ৳১০,০০০ মিনিমাম। মেক্সিমাম তো আপনি ছেড়েই দেন। আমার পুরো কোর্সটা কত টাকার ছিল সেটা আলোচনা করছি না। কারণ মেকআপ ইন্ডাস্ট্রি বা বিউটি ইন্ডাস্ট্রিতে অনেক বড়, বড় কোর্স ফি হয়। সব ইন্ডাস্ট্রিতেই হয়। শুধু এখানে না, কুকিং ইন্ডাস্ট্রিতেও হয়। সমস্ত ইন্ডাস্ট্রিতেই আছে। ভালো জায়গা থেকে শিখবেন। যেমন গুড় তেমন মিষ্টি। তো সেরকম করে আমার এই অনপ্যাসিভ। তারপরে তো অনপ্যাসিভ নামক এই ডিভাইন প্ল্যাটফর্ম এ আসা, বাই ডিফল্ট আসা। তারপরে অ অ COVID-19 এর কারণে অনপ্যাসিভ জগৎকে দেখা এবং অনপ্যাসিভ এর বদৌলতে এত পরিমাণ সমস্ত কিছু যে ডিজিটাল ওয়ার্লড এ হচ্ছে সেগুলো নিয়ে ধীরে, ধীরে জানা। এরকমই জানতে, জানতে একজন ভদ্র মহিলা সম্পর্কে আমি জানতে পারি। তিনি হচ্ছেন ডলি জেইন। এই ভদ্রমহিলা শাড়ি পরায়। শাড়ি পরিয়ে মাত্র ১৮ সেকেন্ডে বা ৩০ সেকেন্ডের মধ্যে পুরো ১ মিনিটের মধ্যে শাড়ি পরিয়ে উনি চার্জ নেন ২ থেকে ৩ লাখ টাকা। সেলিব্রিটিদের তিনি শাড়ি পরান। তো তার একটা ইন্টারভিউ আমি হঠাৎ করে দেখছি। যেহেতু মেকআপ জগতে কি হয় না হয়, আমি আবার যেই জগতেই যাই না কেন এটা আমার বলতে পারেন একটা যে সেই জগতের সমস্ত কিছু জানার ভীষণ কিউরিওসিটি এবং তার জন্য হয়তো কয়েক রাত ঘুমাবো না। কয়েক মাস রাত আমার ঘুম থাকবে না। এটা আমার একটা কিউরিওসিটি। তো আমি মেকআপ জগতে কারা আছে, কে নেই এইটা আমার খুব জানার শখ হলো যে কারা আছে এই জগতে, কারা রাজ করছে, তারা কোথা থেকে উঠে এলো, কিভাবে শুরু করলো। এরকম করতে, করতে হঠাৎ করে দেখি ডলি জেন এই মহিলা এবং জাভেদ হাবিবস, যার ইন্টারন্যাশনাল প্রতিটা কান্ট্রিতে ব্রাঞ্চ আছে। জাভেদ হাবিবস যার আবার প্রোডাক্টও রিসেন্ট আমরা ব্যবহার করি। কিন্তু প্রোডাক্টের থেকে উনি বেশি বিখ্যাত হচ্ছে
অ্যাজ আ সার্ভিস প্রোভাইডার, এখন ট্রেনার। তো এই দুইজনের ইন্টারভিউ আমাকে ভীষণ ভাবে একটা শিক্ষা দিল। একটা হচ্ছে ডলিজেন, যিনি 1 মিনিটের মধ্যে শাড়ি পরিয়ে 33 সেকেন্ডের মধ্যে শাড়ি পরিয়ে 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা, 3 লাখ টাকা চার্জ নেয়। ভাবুন, শাড়ি পরানো। আজকের দিনে আমরা এই শাড়ি পরাটা যে একটা ট্র্যাডিশন, ঐতিহ্য, অনেকেই মানতে চায় না। মানে মানে ওটা থেকে বেরিয়ে আসতে পারলে বাঁচি। বাট এটা যে একটা প্রফেশন হতে পারে, একজন হাউস ওয়াইফ যার খুব ইচ্ছা ছিল যে শ্বশুর বাড়িতে এসে সমস্ত ধরনের পোশাক পরার, কিন্তু শ্বশুর বাড়িতে একটু ঐতিহাসিক বা ট্র্যাডিশনাল ওয়েদার থাকাতে তারা কি করে, তারা কিন্তু তাকে সেই জায়গাতে অ্যালাউ করে না। তো তিনি বললেন যে ঠিক আছে, চলো শাড়িটাকেই আমি একদম সুপার আমার ট্রেন্ড বানিয়ে নেব। তো সেখানে দাঁড়িয়ে আজকে ভাবুন, একজন গৃহিণী, তিনি যে জিনিসটা কখনো একটা প্রফেশন ট্রেন্ড হতে পারে না, শাড়ি পরানো একটা প্রফেশন ট্রেন্ড হতে পারে বলুন তো? আজকে দেখতে পাচ্ছি 3 লাখ 4 লাখ টাকা উনি শাড়ি পরাচ্ছেন, 1 মিনিট সময়ের মধ্যে একটা শাড়ি পরিয়ে দিচ্ছে, মিনিমাম চার্জ নিচ্ছে। এটা মিনিমাম চার্জের কথা বলছি। এরপরে তো সেলিব্রিটিরা ওনাকে বাইরে নিয়ে যাচ্ছে, রেড কার্পেটে নিয়ে যাচ্ছে, বিভিন্ন জায়গাতে নিয়ে যাচ্ছে, নিয়ে যাওয়া, নিয়ে আসা, লাক্সারিয়াস হোটেলে রাখা, এ সমস্ত সব ফ্রি। তো এটা আমার খুব ভালো লাগলো যে দেখুন, একটা মানুষ যদি চায় যে সে যেই জগতে নিজেকে স্টাবলিশ করবে সে পারে, এবং তার জন্য সেই জগৎকে নিয়ে তাকে কিন্তু প্রচন্ড পরিমাণে তার গভীরে যেতে হবে। গভীরে যেতে যেতে প্রথমে আপনাকে কপি করতে হবে। কপি করা ছাড়া ক্রিয়েট করা সম্ভব না। কপি করতে আপনাকে কাউকে না কাউকে আপনাকে অনুসরণ করতেই হবে। আর তার জন্যই নেচারও আমাদের জেনারেশন সিস্টেম করেছে। বাবা জেনারেশনের পরে আমাদের জেনারেশন, আমাদের জেনারেশনের প্রথমে তো দাদুর জেনারেশন, বাবার জেনারেশন, আমাদের জেনারেশন, আমাদের বাচ্চার জেনারেশন। এই জেনারেশন একে অন্যের থেকে নিয়ে নিয়ে কিন্তু ক্যারি ফরওয়ার্ড হচ্ছি। কিছু না কিছু আমরা পরও যোগ করছি। আমার ভিতরে যতটা বেজ আছে বা আমি যতটা শিখেছি, এই বেসটা তো তৈরি হয়েছে আমার বাবার থেকে বা আমার দাদুর থেকে, এখান থেকে নিয়ে তারপরে আধুনিকতা যুক্ত করেছি। কিছুটা আমি যুক্ত করেছি। এবার আমি যতটা যুক্ত করতে পারলাম সেটা আমার মেয়ে গ্রহণ করবে। তারপরে সে তার সময় অনুযায়ী আরো কিছু যুক্ত করবে। এভাবে আমরা এগিয়ে যাচ্ছি। তো আপনাকে কাউকে না কাউকে অনুসরণ করতে হবে। কাউকে না কাউকে ফলো করতে হবে। এই ফলো আর অনুসরণ করতে করতে আপনি একদিন বেস্ট ক্রিয়েটর হবেন। বেস্ট ক্রিয়েটর, বেস্ট কপিকেটার একদিন বেস্ট ক্রিয়েটর হতে পারে। বাট ইউ শুড বি আ পজিটিভ মেন্টালিটি অলওয়েজ। যেমন কুশমিন্দা দিলন স্যার বলেছেন, মাইন্ডসেট ইজ এভরিথিং। আপনাকে মাইন্ডসেট করতে হবে যে আমি করতে করতে, আজকে যারা রান্না করে, রান্না যে এত বড় একটা শিল্প, নিয়মিত রূপে তারা টেস্টের ভ্যারিয়েশন করছে, নিয়মিত রূপে আজকে মা রান্নাটা ভালো হয়নি, কি রান্না প্রতিদিন করে যাচ্ছ কি গো, সেখানেও তো তারা তাদের ভ্যারিয়েশন আনে। তো এটাও যে একটা বড় ইউনিক শিল্প, সেটা কিন্তু আজকে অনলাইনের মাধ্যমে কিছু গৃহিণী বা কিছু মেয়েরা সেই জায়গাতে এক্সপ্লোর করার জায়গা পাচ্ছে। জায়গা আমরা যা কি করি, জায়গা পায় না। জায়গা না পেলে আপনি নিজেকে বিকশিত করতে পারেন না। আর বিকশিত করতে পারেন না, আপনার ভিতরে পোটেনশিয়ালিটি বেরোয় না। আপনি ক লিখতে শুরু করলে তবেই তো কা লিখতে পারবেন। আপনি কয় লিখতে শুরু করেননি, কা কি করে পারবেন, তারপরে কাকা কি করে হবে। তো এইভাবে কি হয়, আপনি যেই জগতেই যান না কেন, সেই জগৎটাকে যদি আপনি মনে করেন যে মাইন্ডসেট করেন যে এই জগতের কিরা আমাকে হতে হবে, এই জগতে আমাকে জানতে হবে এই জগতে কি হচ্ছে, আর সেই জানাটা যখন আপনার ভিতরে বার্নিং ডিজায়ার তৈরি করে দেবে, জ্বলন্ত, মানে আপনি জানা ছাড়া আপনি নিজেকে রাখতে পারছেন না, সেই জায়গাতে যদি আপনি নিয়ে যেতে পারেন, এভরিথিং ইজ পসিবল। তো বিফোর অন প্যাসিভ আমি, আফটার অন প্যাসিভ আমি, এই কারণে আপনাদেরকে বললাম। স্যারের কথা আমার খুব ভালো লেগেছে। আসলে আমার খুব ইচ্ছা ছিল যে এই জগৎটা কি এই সম্পর্কে জানার। এই জানতে 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 আমি যতটুকু আজ পর্যন্ত জানতে পেরেছি তা কিন্তু আমি বলতে পারি মাত্র 1%, 99% জানা এখনো বাকি আছে। এবং আমি নিয়মিত অধ্যাবসায়ে আছি যাতে করে আমি অন্তত পক্ষে আমার জীবন থাকতে থাকতে 10% জেনে যেতে পারি। 100% জানা তো সম্ভব না, কারণ আমাদের বেসটা ওই ওই লেভেলের না, বেসটা আমাদের ওই ব্যাকগ্রাউন্ডের না।
কিন্তু আমরা যে ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করছি সেখানে এই শরীরে জীবন থাকতে থাকতে 10% সমৃদ্ধি আমি করে যেতে পারবো। আর এই প্রচেষ্টার দিকে নিয়মিত ঢুকে অনপ্যাসিভকে অনুশীলন করা আর অনপ্যাসিভকে ভালোভাবে জানা বোঝার সুবিধার জন্য বিভিন্ন ডিজিটাল জগৎকে জানা। আপনি কখনোই অনপ্যাসিভকে ভালো করে গ্রহণ করতে পারবেন না যদি ডিজিটালি কি ওয়েদার চলছে, ডিজিটালি কি চলছে সেইটা সম্পর্কে আপনার কাছে নলেজ না থাকে। আমরা কি করি, কম্পেয়ার করি। আমাদের এটা বাই নেচার, আমাদের কম্পেয়ার। আমরা কম্পেয়ার না করলে যে ভালো মন্দ বুঝতে পারি না। আর নেচারও তাই করেছে, অন্ধকার দেখিয়েছে আলোর গুরুত্ব বোঝানোর জন্য, তাই না? তো সুতরাং করে আশেপাশে যদি আমরা কম্পেয়ার করার জন্য আমাদের কাছে নলেজ না থাকে যে অন্যান্য কোম্পানির কি হয়, তাহলে কিন্তু আপনি অনপ্যাসিভে পজিটিভ থাকতে পারবেন না। সুপার পজিটিভ থাকা এখানে সম্ভব না। অন্যান্য ডিজিটাল কোম্পানি আমাদের কতটুকু দিচ্ছে, কি দিচ্ছে, সেখানে সেই ডিজিটাল প্রোডাক্ট গুলো ব্যবহার করে মানুষ কিভাবে আর্নিং করছে, কিভাবে পুরো বিশ্বটা ডিজিটালাইজ হয়ে যাচ্ছে, কিভাবে সমস্ত কিছু অনলাইন বেস হয়ে যাচ্ছে, অনলাইন জগৎটা কিভাবে স্মুথ হচ্ছে, এই সমস্ত জায়গাগুলোতে যতক্ষণ পর্যন্ত আপনার জানার ইচ্ছা না থাকবে ততক্ষণ অনপ্যাসিভ আপনার ভালো লাগবে না। অনেস্টলি স্পিকিং, অনপ্যাসিভ আপনার ভালো লাগবে না। যখন এই জায়গাগুলো আপনার কাছে ধীরে ধীরে আপনি জানতে বুঝতে পারবেন, তখন আপনার মনে হবে যে এ কোন জগৎ, আর অনপ্যাসিভ যে একটা ডিজিটাল জগৎ তৈরি হচ্ছে সেটা কোন জগৎ হতে চলেছে সেটা দেখার অপেক্ষা করছি। হয় না যে স্বাধীনতা চলছে বা যুদ্ধ হচ্ছে, যুদ্ধ কবে শেষ হবে আর তারপরে কিরকম থাকবে সেটা যদি দেখে যেতে পারতাম। যারা যোদ্ধা তারা কিন্তু দেখে যায় না, তারা সেই পরিস্থিতি তৈরি করা অব্দি লড়ে যে হ্যাঁ, ভালোই আমি দেখে না যাই, আমার পরবর্তী জেনারেশন ঠিক দেখবে। তো সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে মিস্টার অ্যাশের যে প্রচেষ্টা পুরো ডিজিটাল জগতে যেভাবে সাধারণ মানুষকে ব্যবহার করে ডিজিটাল জগৎটা সমৃদ্ধ হচ্ছে, সেখানে দাঁড়িয়ে মানুষকে কিছু পরিমাণ দিচ্ছে, প্রতিটা কোম্পানি দিচ্ছে, প্রতিটা ফেসবুক থেকে শুরু করে প্রতিটা কোম্পানি অপশন দিয়েছে ডিজিটাল জগতের সাথে এঙ্গেজ থাকুন, কিছু পরিমাণ আপনি এখান থেকে আর্নিং করুন। কিন্তু ভীষণ কষ্ট, ভীষণ কষ্ট, কারণ তারা যা দিচ্ছে সেটা খুবই তৎসামান্য। ১০০-তে ৫০ পয়সা। শুনতে কেমন লাগে বলুন তো? ১০০-তে ৫০ পয়সা। দেখতে মনে হয় যেন ভীষণ বড় ব্যাপার। বাট শুনতে রিয়েলিটি প্রচন্ড পরিমাণে কড়া। সেখানে যাই মিস্টার অ্যাশ কিন্তু দেখুন, আমরা ওইএস এ ওয়েলকামিং বোনাস পৃথিবীর জন্য $10। আমরা এটা কোনো কোম্পানি ছাড়েই না। $10 ছাড়া তো অনেক দূরের কথা। অনেক দূরের কথা। তাদের একটু আধটু ১৯-২০ হলেই কিন্তু তারা তাদের সমস্ত সিস্টেমটাকে থেকে আপনাকে বহিষ্কার করে দেয়। হ্যাঁ, ১ম এ আপনাকে পুরো অবাধ স্বাধীনতা দিয়ে দেবে। শুনুন, মানুষ হচ্ছে সুযোগের অভাবে সৎ। ১ম এ তারা কি করবে? আপনাকে বিপুল সুযোগ দিয়ে দেবে অসৎ হওয়ার জন্য। বিভিন্ন প্ল্যাটফর্মে আপনার কাছে বিভিন্ন অপশন আছে, যেখানে আপনি যত পারেন র‍্যান্ডম অসৎ হন। তারপরে যখন দেখবে যে কোম্পানিতে যদি সার্ভার সিকিউরিটি বা সেখান থেকে যদি কোনো কেস হয়, আপনাকে সেখান থেকে টুক করে রেস্ট্রিক্টেড করে দেবে। প্ল্যাটফর্ম থেকে আপনাকে ব্লক করে দেবে। কোম্পানির থেকে ব্লক করে দেওয়া হবে। কিন্তু আপনাকে তো এই স্বাধীনতাটা নাও দিতে পারত। প্রত্যেকটা প্রোডাক্ট এর রেস্ট্রিকশন থাকতে পারত। আজকে এত ভালগারিটি কেন আমাকে Facebook এ দেখতে হবে? খুললেই কেন নিউডনেস আমার সামনে উঠে আসবে? কেন যে কেউ যেকোনো সময় নিউড পিকচার বিভিন্ন ধরনের কিছু পাঠাতে পারবে? এই জায়গাতে কেন রেস্ট্রিকশন করা হয়নি? কেন করা হয়নি? বাম্পার সুযোগ। আর আমরা মানুষ কি সুযোগের অভাবে সৎ? সুযোগ পেলে কেউ সৎ হয়? খুব কম। বাট সুযোগ পেয়ে যারা সৎ তারাই কিন্তু আসলে নৈতিক। বাট এই যে এই সমাজে সুযোগ পেয়ে সৎ ৮ জনে ১ জন। তো যাই হোক, যেখানে ছিলাম, তো মিস্টার অ্যাশের কথা হচ্ছে আমি একটা ক্লিন সিস্টেম তৈরি করব যেখানে সুযোগই থাকবে না অসৎ হওয়ার। মানে আপনি যে কারেকশন করার জন্য, এই যে কারাপশন গুলোকে কারেকশন করার জন্য আমাদের এখানে যে ধরনের ফিচার্স গুলোকে ইউজ করা হবে প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে, সেখানে কিন্তু আপনার কাছে সুযোগ থাকছে না। আপনি চাইলেও এগুলো করতে পারবেন না। আগে থেকেই আপনাকে বন্ধ করা হবে, মনিটরিং করা হবে, এআই সেন্সর লাগানো হবে। এআই সেন্সরের দরুন আপনাকে রিপোর্ট করতে হবে না। এআই সেন্সরের দরুন অলরেডি আপনি রিপোর্টের আন্ডারে পড়ে যাবেন। তো সেখানে এত কথা এই কারণেই আপনাদেরকে বলছি যে আপনি চাইলে আমরা যে কেউ চাইলে যেকোনো ইন্ডাস্ট্রিতে যেকোনো সাবজেক্টে কিন্তু টপ হতে পারি। আজকে আপনার ডলি জাইনের কথা শুনলেন, এবার আসুন আরো একটা ভদ্রলোক, এনার কথা না বললেই নয়। তিনি হচ্ছেন জাভেদ হাবিবস।
জাভেদ হাবিব কিন্তু একজন ওই নাপিত, ওই যে নাপিত বলতে আমরা জানি ওই ইটের পরে বসে চুল কাটে, যেখানে রাস্তার পাশে একটা আয়নার ঠিকা করে দাঁড়িয়ে ইনি এরকম একটা জায়গা থেকে বিলং করে। ওনার বাবা ছিলেন এই, ওনার বাবার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুল কাটা দেখতেন, বাবার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও চুল কাটাটা দেখতো। হঠাৎ করে বাবা মারা গেল অল্প বয়সে, তাকে সংসারের হালটা নিতে হলো, বাবার জায়গাটা উনি নিলেন। ছোট্ট করে একটা কাঠ দিয়ে বানানো, আগে কি হতো কাঠ দিয়ে বানানো দোকান ঘর, কাঠ দিয়ে বানানো দোকান ঘর খুললেন। আজকে জাভেদ হাফিজের শোরুম অল ওভার দ্য ওয়ার্ল্ড, এবং তাকে সার্ভ করা হয় অ্যাজ আ সেলিব্রিটি হিসাবে। তিনি সেলিব্রিটিদের হেয়ার করেন, সেলিব্রিটিদের দাড়ি এগুলোকে কেটে দেন, 1 লক্ষ 2 লক্ষ মিনিমাম চার্জ। তাহলে ভাবুন একজন মানুষ এই প্রফেশনে নিজেকে কতটা শ্রেষ্ঠত্ব করা যায়। আপনি চাইলে যে কোনো প্রফেশনে নিজেকে শ্রেষ্ঠত্ব করতে পারবেন, কেউ আপনার পিছনে থাকবে না, কেউ আপনাকে বাহবা দেবেন না, কাউকে আপনি চেষ্টাই করবেন না যে কেউ আপনাকে বাহবা দেওয়ার জন্য অপেক্ষা করছে, আপনার রিলেটিভ ফ্রেন্ডসরা, বাট কেউ না কেউ আপনাকে বাহবা দেওয়ার জন্য অপেক্ষা করছে, যে বোঝে যে আসলে এনার জায়গাটা কোথায়। হ্যাঁ না, আপনার রিলেটিভ আপনাকে বাধা দেবে, আপনার ফ্রেন্ড সার্কেল আপনাকে বাধা দেবে। এনাদেরও হয়েছে, এনাদের ফ্রেন্ড সার্কেল হেসেছে, শাড়ি পরানো কোনো প্রফেশন, বাজারে যাচ্ছিস মানুষ হাসাতে, হেসেছে ডলি জায়ানের ক্ষেত্রে। জাভেদ হাবিবসের ক্ষেত্রেও হাসা হয়েছে যে ছি এ নাপিত, নাপিত আবার সেলিব্রিটি হবে, তো সে সেলিব্রিটি হয়েছে। এগুলো কারা করবে? এগুলো করবে আপনার সব থেকে কাছের বন্ধু এবং আপনার সব থেকে ব্লাড রিলেশনের কাছের মানুষ, যাদের কাছ থেকে এক্সপেকটেশনের আশা করে আপনি বসে আছেন, মানে খুব প্রশংসা করবে আপনাকে, হাততালি দিয়ে বাহবা করে বলবে আরে এগিয়ে যা আমরা আছি, ঠিক তারা আপনাকে এই ধরনের কথা বলবে। বাট এদের বাইরেও যে একটা জগৎ আছে আপনাকে স্বীকৃতি দেওয়ার জন্য, সেটাকে আপনাকে গ্রহণ করার জন্য স্ট্রং মেন্টালিটি রাখতে হবে, তবেই আপনি জিততে পারবেন। মিস্টার অ্যাশকে দেখুন কত ভাবে কত কিছুর মাধ্যমে তাকে এই পুরো প্রজেক্টটা থেকে সরানোর চেষ্টা করা হচ্ছে। তার কিছু ফ্রেন্ড তাকে অ্যাকসেপ্ট করেছিল, কিছু ফ্রেন্ড তাকে বলেছে আরে ধুর পাগলের মতো কি করছিস, সাধারণ জনগণকে জড়ানোর কি দরকার, নিজের করার ইচ্ছা নিজে কিছু কর। প্রতিটা কোম্পানি যেরকম করছে, প্রতিটা সফটওয়্যার আমরা ব্যবহার করছি, প্রতিটা আমরা জানিও না কে ইনভেনশন করেছে, কার সফটওয়্যার ব্যবহার করছি বসে বসে, জানিও না আমরা সাধারণ মানুষ। তো সুতরাং সেই রকম জায়গা থেকে মিস্টার অ্যাশ কিন্তু থামেনি, উনি থামার জন্য জন্মাননি। ওনার একটা সৎ উদ্দেশ্য আছে যে না আমি প্রোডাক্ট বিক্রি করে আমি নিজের একটা অ্যাশমোফারা জেনারেশন রেখে যাব, সেটা আমি চাইছি না। আমি পৃথিবীর দারিদ্রতা দূরকরণে টেকনোলজিকে কাজে লাগিয়ে সাধারণ মানুষের জীবনযাত্রার উন্নয়নে 10টা সাধারণ মানুষকে ইমপ্রুভ করে যেতে চাই, যাতে ওই 10টা মানুষ আরো 10টা মানুষকে যেন একটা ভালো লাইফস্টাইল দিতে পারে। আর এর জন্যই কিন্তু আমরা গুশমিন্দা দিলেন স্যারের পোস্টটা খুব ভালোভাবে যদি পড়ি, উনি বলেছেন যে দেখুন যে উইনাররা কখনো কুইট করে না, আর যারা কুইট করে তারা কখনো উইনার হয় না। উইনার হওয়ার জন্য প্রথম আপনি কি করে বুঝবেন যে আপনি উইনার হবেন? আপনি যখন দেখছেন যে চারিদিক থেকে আপনি হেরে গেছেন, তখনই বুঝে নিন যে আপনি উইনার হবেন। একদম চারিদিক থেকে আপনি হেরে গেছেন, কোনোভাবেই আপনার সেখান থেকে বিজয়ী হওয়ার সম্ভাবনা নেই। ঠিক সেই পয়েন্টে আপনার লক্ষ্য স্থির হবে যে আর কোনো উপায় নেই, ডু অর ডাই, আর কোনো উপায় নেই। যখন আপনি এটা বুঝে নেবেন, আপনি সাঁতার কাটতে জানেন না, বাট জলে পড়লে অ্যাট লিস্ট তো আপনি বাঁচার জন্য হাত পা ছাড়াবেন, আপনার কাছে উপায় নেই তো। দিস ইজ দ্য লাস্ট পয়েন্ট, মোমেন্টে দাঁড়িয়ে আছেন, এন্ড ইউ হ্যাভ টু, আপনাকে এটা করতেই হবে। আর তখনই কিন্তু আপনি ভেঙে বেরিয়ে আসবেন। তো সুতরাং মিস্টার অ্যাশ চারিদিক থেকে এত প্রেসার পেয়েছে, এই সুন্দর একটা প্ল্যাটফর্ম যেখানে প্রতিটা কোম্পানির কাছে একটা সুন্দর চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এই ব্যাপারটা, যে এই কোম্পানি যদি সত্যি সত্যি এরকম সাধারণ মানুষকে কিভাবে যুক্ত করে ফেললো। 14 লক্ষ মানুষ, যে কোনো প্রোডাক্টের রেটিং কিন্তু 5 দিনের মধ্যে আমরা হাইয়েস্ট রেটিং 5 স্টার রেটিং, 1 মিলিয়ন রেটিং, যেখানে আমরা প্রতিটা প্রোডাক্টের আমরা ক্যাপচার করতে পারছি ফিডব্যাক। আমি প্রতিনিয়ত বলি যে দেখুন ফিডব্যাক খুব ইম্পর্ট্যান্ট। আপনি কিন্তু কি করেন, দোকানে গিয়ে বলেন না দাদা 1 প্যাকেট ভালো বিস্কুট দিয়েন তো, আপনাকে বিস্কুটটা দিলে আপনি 2বার 3বার বলেন দাদা ভালো তো। এই যে উনি আপনাকে ফিডব্যাক দিচ্ছে, ইয়েস এটা সব থেকে বেশি বিক্রি হয়, এটা সব থেকে ভালো, এটাই সব থেকে ভালো কাস্টমার আমি এখানে স্টকে রাখতে পারি না, এই জায়গাটা তো আর অনলাইনে জগতে নেই।
অনলাইনের জগতে আপনাকে রেটিং দেখা হচ্ছে যে আপনার রেটিং কত, ভিউয়ার্স কত, আপনার এখানে কি ধরনের আপনার ওভারভিউ আপনারা রাইট করেছেন। এটা একটা বড় সম্পদ, মানব সম্পদ। দেখবেন আফ্রিকাতে যখন ডক্টর তারেক তান্তাবি বলছেন যে আফ্রিকাতে খনিজ সম্পদ আছে, আফ্রিকাতে মানব সম্পদ আছে 1 বিলিয়ন। মানব সম্পদ, পয়েন্ট টু বি নোটেড। মানুষ কিন্তু সবথেকে বড় সম্পদ। আপনি প্রচার করতে পারছেন না, আপনার আর আমার কোনো ফিডব্যাক নেই, তাহলে আর ৫ জন মানুষ কি করে হবে? মাউথ ক্যাম্পেইনিং, মার্কেটিং এর ভাষায় আছে মাউথ ক্যাম্পেইনিং ইজ দ্য বেস্ট ক্যাম্পেইনিং। তো মাউথ ক্যাম্পেইনিং মানে আমরা বলি না, এই জানিস তো বনফুলের মিষ্টি খেলাম, কি যে ভালো, বাস আপনার কানে গেল। আপনার মধ্যে শুধু বনফুল, বনফুল, যেখানেই বনফুল লেখা সেখানেই আপনি তাকাচ্ছেন, ও বলেছিল তো বনফুল, ও বলেছিল তো বনফুল। তো সুতরাং এই যে ব্যাপারটা, এটা কিন্তু প্রতিটা কোম্পানি জিরো থেকে শুরু করে 1 মিলিয়ন ফিগার বানাতে টাইটাই ফিশ এখনো অব্দি আপনারা সার্চ করে দেখুন কত বড় বড় কোম্পানিগুলোর সাথে আমরা যুক্ত আছি, তাদের 1 মিলিয়ন কাস্টমার রিভিউ আছে কিনা দেখুন, আছে কিনা নেই। তো সুতরাং আমরাও একটা বড় সম্পদ কোম্পানি, নো ডাউট। এই সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে আজকে আইমান রাশিদের মতো পার্সোনালিটি, 40 বছর এক্সপেরিয়েন্স, তিনি আমাদের সাথে আছেন। রিয়েল টাইমে যে সৃষ্ট প্রবলেম গুলো সেটাকে শর্ট টার্ম বেসিস সলিউশন দেওয়ার ফলে বারংবার সমস্যায় পড়ার থেকে মিস্টার অ্যাশ একবারে পার্মানেন্ট সলিউশনের দিকে এগিয়ে যাচ্ছে। উনি সবসময় বোল্ডলি ডিসিশন নেন, সবসময় ক্লিন, নিজস্বকরণের একটা আলাদা রকম আছে জানেন তো। অন্যের আন্ডারে কাজ করলে আপনাকে আপনার মালিক যেটা আপনাকে দিয়ে করাচ্ছে সেটা করতে আপনি বাধ্য। আপনার অনেক সময় মনে চায় না যে মানুষকে মিথ্যে কথা বলি, অনেক সময় মনে হয় যে না, এতটা মিথ্যে কথা বলাও ঠিক না। যারা প্রোডাক্ট বেস ইন্ডাস্ট্রিতে কাজ করেন বা সার্ভিস বেস ইন্ডাস্ট্রিতে কাজ করেন অ্যাজ আ মিডলম্যান হিসাবে, অর্থাৎ মার্কেট বা ইনফরমেশন ক্যাটাগরিতে, তাদেরকে কি বলে, কোম্পানি ফোন আসলে যদি এই প্রোডাক্টের সম্পর্কে জিজ্ঞাসা করে বলবে এই প্রোডাক্টে এই হয়, ওই হয়, তা হয়, আসলে ছ্যাতা হয়, কিচ্ছু হয় না। যারা মিডিলে থাকে, কোম্পানির সাথে যুক্ত থাকে, তারা জানে যে প্রোডাক্টে যদি তিনি কেনেন তাহলে মাত্র 20% তার উপকারিতা পাবে। বাট বলার সময় তাকে এমন ভাবে বলতে হয় যেন 120%, 120 ভাগ বেশি পাচ্ছে। তো এই ব্যাপারটা অনেক সময় কি হয় আপনার বিবেকে, অনেক সময় অনেকে কেনার পরে আবার ফোন করে যে আপনি তো বলেছিলেন এই হবে, কই কিছুই তো হলো না। তখন নিজের মধ্যে একটা বিবেক আছে না, ইস মানুষটাকে তো মিথ্যে বলেছি, তাই না? তখন যদি আপনার ইচ্ছে হয় যে বলি না, হচ্ছে আর নিয়েন না, হবে না, কিছু পারবেন না, একদমই পারবেন না আপনি। কারণ কি, আপনি অন্যের আন্ডারে পরাধীন মানুষ, অন্যের আন্ডারে প্রফেশনে কাজ করছেন। বাট আপনার যদি নিজস্বকরণ থাকে তাহলে কিন্তু আপনি অবশ্যই কাকে কতটা ছাড়তে হবে। আরো একটা আপনাদের বলি, মার্কেটিং এর কথায় আছে যে বড় মাছ ছোট মাছকে খেয়ে বেঁচে থাকে। তো আমার যখন প্রথম প্রফেশন ছিল, সেই প্রফেশনে ক্যান্সার কেমো পেশেন্টরা আসতেন সেখানে। ক্যান্সার কেমো পেশেন্টদের কেমো দেওয়ার পরে হেয়ার থাকতো না। হেয়ার না থাকাতে তখন কিন্তু তাদের যে কি কষ্ট, এক তো শারীরিক কষ্ট, ক্যান্সার পেশেন্টদের ভীষণভাবে শারীরিক ব্যথা যন্ত্রণা থাকে, ২ মানসিক ডিসঅর্ডার। বিশেষ করে মেয়েরা তো একটুখানি আহ লুকটাকে ভীষণ মেটার করে তাদের, এবং সেটা সমাজের কারণেই তৈরি হয়েছে। সমাজ তো দেখতে ভালো না, ও তা বলে এমন ভাবে ডিমোটিভেট করে যেন ওনার দোষে উনি এরকম হয়েছে। সৃষ্টিকর্তা যে এত সুন্দরভাবে তাকে সৃষ্টি করেছে, সৃষ্টিকর্তার এটাও যে একটা আলাদা রকম সৃষ্টি, সেটাতে কারোর কোনো মাথা ব্যথা নেই। তো যাই হোক, বিশেষ করে মেয়েরা যখন আসতেন কি হতো, ওনারা একটা হিউম্যান হেয়ার উইগ নিতেন। উইগ তো আমরা জানি ট্যাগ পড়ে গেলে উইগ পরে, চুল থাকে হিউম্যান হেয়ার দিয়ে বানানো, মানুষের চুল কালেক্ট করে বানানো হয়। তো সেটা আবার একটা বড় ইন্ডাস্ট্রি, সেটা পরে কখনো একবার বলবো ভেঙে। তো সেখানে কি হতো, তো তারা যখন এখানে আসতেন, আসার পর এরকম অনেকেই আছেন যে হেয়ারের মানে জিজ্ঞাসা করতেন কত দাম বা কি বৃত্তান্ত। তো অনেকে না কিনতে পারতেন না, কারণ হিউম্যান হেয়ারের প্রোডাক্ট গুলো একটু কস্টলি হয়। বাট সেটা কিন্তু আমাদের বডির জন্য খুব সেফ, যেহেতু হিউম্যান হেয়ার দিয়ে বানানো, কোনো সিনথেটিক নেই, পরে থাকতে হবে, স্ক্যাল্পের কোনো সমস্যা হয় না। তো সুতরাং অনেক সময় বার্গেনিং করার সময় না কিনতে না পারলে অনেকেই কেঁদে ফেলতেন। তো এই জিনিসটা না আমি খুব দেখতাম এবং আমার খুবই খারাপ লাগতো।
তো আমাদের একটা কমিশন রেট ছিল যে সেলিং হলে আমরা এই পার্সেন্ট কমিশন পাবো পার প্রোডাক্ট। তো যার যত যে প্রোডাক্টে যে কমিশন থাকতো, তা আমি ম্যাক্সিমামই কি করেছি, আমার যতটা কমিশন ধরুন 10%, 20%, 30%, আমি সেই কমিশনের টাকাটাও লেস করে ওনাকে কিন্তু দিয়ে দিতাম। পরবর্তীতে কোম্পানিজ থেকে আমার ওই প্রোডাক্ট সেলিং এর কোনো কমিশন কোম্পানি থেকে আমি পেতাম। বাট তখন একদিন আমাকে আমার আমার যিনি স্যার আছেন উনি আমাকে ডেকে বললেন যে এরকম করার কারণ কি? আমি স্যার আমি তো সবার সাথে করি না, কয়েকজন মানুষ খুবই মানে তাদের দেখে বোঝা যায় না যে তারা এরকম আরকি। তখন উনি পার্টিকুলারলি উনি আমাকে ডেকে বললেন যে, "দেখো, এই যে তুমি বুঝে গেছো যে কারকে ছাড়তে হবে আর কাকে ধরতে হবে, এই জায়গাটা খুব দরকার। যে কার থেকে আমাদের ব্যবসা মানে কারোর থেকে পুষিয়ে নেওয়া এবং কারোকে কিন্তু ছেড়ে দেওয়া।" এভাবে। তো সুতরাং এই যে জায়গাটাকে ধরার ব্যাপারটা আমরা বলছি, সেখানে দেখুন মিস্টার অ্যাশও কিন্তু খুব সুন্দরভাবে আমরা দেখতে পাচ্ছি সিনারিওতে যে তিনি কিন্তু নিজস্বতা তৈরি করছেন। যাতে করে কোনোভাবে কারোর উপরে কিন্তু আমাদের মুখাপেক্ষী না হতে হয়। কতটা ছাড়া যায় পৃথিবীকে, কতটা ছাড়তে হবে সবাইকে এবং আমাদের সাধারণ মানুষকে প্রতিটা কমিশন বেস কোম্পানিতে যারা কাজ করেছেন, প্রোডাক্ট বেস, কমিশন বেস কোম্পানিতে 10% ম্যাক্স টু ম্যাক্স 15% এর বেশি কমিশন কেউ দেয় না। কোন কোম্পানি দেয় না। সে যত বড় কোম্পানি হোক না কেন, কোন কোম্পানি দেয় না। হ্যাঁ, তারা কি করে একটা ভলিউম সেলের উপরে আপনাকে একটা ইনক্রিমেন্ট দেয়। একটা ভলিউম সেল। একটা হয় বেসিক সেলস কমিশন, একটা ভলিউম সেলস কমিশন। তো এখানে আমাদেরকে একেবারে 25% কমিশন দিয়ে বসে আছে। চিন্তা করতে পারেন 25%? ইটস নট আ জোক, যেখানে কোম্পানি কমিটেড যে প্রতিটা সাধারণ কাস্টমারকে উপযোগিতা দেওয়ার জন্য কম মূল্য রাখবে প্রোডাক্টের, সবাই ভ্যালু পাবে এবং আজকে যদি ও কানেক্টের ১২৫ নতুন এই যে এটার যদি ১২৫ রাখা হয়, এর যে কোয়ালিটি দাঁড়িয়ে গেছে ও কানেক্টের, আমি তো বলব অনেকেই আর আর অন্য কোনো অডিও টুলস আর অ্যাপ্লিকেশন না ব্যবহার করে এটাই ব্যবহার করবে। এবং এই মার্কেটটা আমাদের কাছে ধরাটা ইজি হয়ে যাবে। তো আপনি ভাবুন সেখানে দাঁড়িয়ে 20% কমিশন আমাদেরকে দেওয়া, অ্যাফিলিয়েটরদেরকে দেওয়া, ইটস নট আ জোক। এটা কোনো মজার ব্যাপার না। এটা সত্যি একটা বড় আত্মার পরিচয়। 5% কমিশন দেয় অন্যান্য বড় কোম্পানি, সো কল বড় কোম্পানির সিনারিও দেখুন 5% কমিশন দেয়। আর যদি আপনি ভলিউম সেলে যেতে পারেন সেখানে আপনাকে একটা সেটা আলাদা সেলস কমিশন। আর আমাদের কিরকম ভাবে সবাইকে ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল সেলে 20% কমিশন এবং ফার্স্ট সেল 100% কমিশন। এইগুলো সমস্ত কিছু বিচার বিবেচনা পূর্বক একটা কথাই বলবো যে দেখুন এখানে নেগেটিভ হওয়ার কোনো জায়গা নেই। সুপার পজিটিভ থাকুন এবং ধৈর্যের সাথে থাকুন। যেটা হচ্ছে ভালো হয়ে কংক্রিট হয়েই হচ্ছে। এলোথেলো হয়ে হওয়ার পরে কিছু মানুষের হাসি আর সমস্ত মানুষের দুঃখ দেখার থেকে বা সিস্টেমটাকে চলতে ক্র্যাক করার থেকে সিস্টেমটাকে ইউনিক ভাবে চলুক, যাতে করে চলতে একেবারে উপরের দিকেই গ্রোথ থাকে। অনপ্যাসিভ এর গ্রোথ কিন্তু ডে 1 থেকে উপরের দিকে। প্রতি সপ্তাহে যদি আপনারা এর মেজারমেন্ট নামান, তাহলে প্রতি সপ্তাহে আপনি দেখতে পাবেন যে এই সপ্তাহে কি ডেভেলপড হলো। এই সপ্তাহে কি ডেভেলপড হলো। এভাবে কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এবার আরেকটা কথা বলি। এই কথাটা যদিও আমার ব্যক্তিগত কথা, বাট আজকের দিনে ব্যক্তিগত বলে কিছু নেই। তবুও আপনাদের সাথে আমার শেয়ার করার দরকার মনে করছি। যেহেতু আপনারা আমার ভাই-বোন এবং অনপ্যাসিভময় জীবনে আপনাদেরকে সমস্ত কিছুই শেয়ার করি। কালকে আমার মোটামুটি আমার ৩ টে ফেসবুক পেজ আছে আইডিতে। তো একটা যেটা আমার পুরো রিলেটিভরা আছে পুরনো, সেখানে আমি আ অনপ্যাসিভ এর কিছু পোস্ট করতে ভয় পাই। কেন জানেন? কারণ অনপ্যাসিভ এর ফাউন্ডিং মেম্বাররা যা নেগেটিভ কমেন্টস করেন তার নিচে, সত্যি কথা বলতে আপনারা আমাকে গালি দিলে আমার সত্যি খারাপ লাগে না। অনেকেই দেন। বিশ্বাস করুন অনেক গ্রুপে আমাকে ভীষণ বাজেভাবে কথা বলেন। আমার YouTube চ্যানেলে গিয়ে লেখেন। আমার কাছে আমি সব দেখি। কোন গ্রুপে কি লেখাপত্র হচ্ছে সব আমার কাছে দেখতে পাই আমি। কিন্তু আমার তাতে কিচ্ছু মনে হয় না কিছু। কিন্তু আপনারা যখন অনপ্যাসিভ কে নিয়ে কেউ কিছু লেখে, তখন আমার ভীষণ খারাপ লাগে। কারণ এর এখনো রেজাল্ট আউট হয়নি। কোন কিছুর রেজাল্ট আউট হওয়ার আগে আপনি রেজাল্ট নামিয়ে দেবেন না। অনপ্যাসিভ আপনার আর আমার সামনেই আছে। ডে 1 থেকে মিস্টার অ্যাশ সিইও আমাদের সামনে আছে। যে পার্সোনালিটি গুলো ওয়ার্ক করছে তারা আমাদের সামনে আছে। গ্রোথ কি হচ্ছে আমাদের সামনে। প্রবলেম কি হচ্ছে আমাদের সামনে।
সমস্ত কিছু আমাদের সামনে, কোনো কিছু এখানে লোকাঝোপা নেই। অন প্যাসিভ কিন্তু এখানে সমাপনী রেজাল্ট এখনো আমরা দেখিনি। সুতরাং কোনো কিছু সমাপনী রেজাল্টের আগে কালকে একজন লিখেছেন, যাকে আমি খুব ভালোভাবে চিনি। উনি লিখেছেন, আমার মায়ের এবং আমার একটা কুকিং চ্যানেল ১ বছর আগে আমি খুলেছিলাম। প্রচন্ড ব্যস্ততার কারণে ওইগুলো করার তো চারটেখানি কথা না। আমার ৫ বছরের একটা বাচ্চাকে নিয়ে যাওয়া, নিয়ে আসা স্কুলে, ওকে পড়ানো, আমার মায়ের ৬০ বছরের বেশি বয়স, তাকে দেখা, বাজার-ঘাট করা, সমস্ত কিছু মেইনটেইন করার পরে অতিরিক্ত কাজ করা আসলে যে যারা করে তারা জানে যে কতটা কষ্টের। তো সেটাকে আমি কখনোই আর কিছু করার অপশন পাইনি। তো রিসেন্ট একটু মনে করেছি যে এখন তো অনপ্যাসিভ এ চাপটা কম আছে। কদিন পরে তো আবার চাপ শুরু হয়ে যাবে। দেখি না। ওটা খুলেছিলাম, মা সেই তবে শুনেছিল যে মা আর আমার একটা চ্যানেল হবে। তো সেখান থেকে মা প্রায়ই বলে, "সেই সেটা আর হবে না।" তো আমি বলছি, "হবে, আমি তো সময় দিতে পারছি না, হবে।" তো যাই হোক, সেটার একটা কুকিং চ্যানেলের ভিডিও আমার Facebook পেজে আমি দিয়েছি। দিলে একজন কমেন্টস করেছে, "অনপ্যাসিভ থেকে তো আর টাকা আসছে না। ভালোই হচ্ছে। YouTube করে এভাবে টাকা ইনকাম করুন।" এই যে আমাকে লিখুক যে ভালো হয়েছে YouTube থেকে আপনি টাকা ইনকাম করছেন, বা খারাপ, আমার যে ভিডিওটা ওখানে ছাড়া হয়েছে দেখে আপনি খারাপ কমেন্টস করুন। আপনার সম্পূর্ণ রাইট আছে। আপনার স্বাধীনতা আছে। কি রেসিপি ভালো হয়নি? হতেই পারে। ভিডিও কোয়ালিটি ভালো হয়নি? হতেই পারে। হোয়াটএভার ইউ ওয়ান্ট টু সে, ইউ সে। I damn care. আমার কোন ধরনের কেয়ার নেই, যে হতেই পারে। আমাকে পজিটিভ, নেগেটিভ দুটোকেই নিয়েই চলতে হবে এবং নেগেটিভ এর মাধ্যমে সমৃদ্ধ হওয়ার মেন্টালিটিটা আমার আছে। কিন্তু আপনি যখন এটা লেখেন অন প্যাসিভ তো আর টাকা দেবে না, তখন আমার কিন্তু সত্যিই খুব খারাপ লাগে। কেন? কারণ আমার অনেক রিলেটিভ কলিগ যখন দেখবে যে অন প্যাসিভই তাহলে তলিয়ে গেল, চলে গেল। একটা ফেসবুকে কি শুধু অন প্যাসিভিয়ান আছে? আপনার ফেসবুকে কি শুধু অন প্যাসিভিয়ান আছে? আলাদা মানুষগুলো নেই? যেই কোম্পানিতে আপনি আর আমি এত বড় সুযোগ পেয়েছি, যে কোম্পানি এখনো অবধি আমাদেরকে কোনো সমাপনী দেয়নি, সেই কোম্পানিকে নিয়ে কি আমরা কেউ লিখতে পারি? তো সুতরাং আমি বুঝি, আমার কাছে একটা কথা হচ্ছে, আমরা সবাই না একটুখানি মানবিক হই। আমরা ভীষণ অমানবিক। আমরা আ একটা কথা ভাববেন যে আমরা কি করি, যে যাকে আসলে যে সয়ে যায় তাকে কিন্তু অনেক কিছু করার চেষ্টা করি। আর যে সয় না তাকে কিছুই করতে পারি না। তো আজকে দেখুন অন প্যাসিভ এত বড় একটা জায়গা আমাদেরকে দিয়েছে। কত টাকাই তো আমরা এদিক ওদিক নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যায় না? আমার তো ৳৩,০০,০০০ একটা সুন্দর ভালো কোম্পানিতে ইনভেস্ট করেছি, হারিয়ে গেছে। নেই। সে কোথায়, কোম্পানির কোনো ছিন্ন-ভিন্ন আজকের দিনে নেই। কিচ্ছু নেই। একটা ভালো মোবাইল হঠাৎ করে আপনার কাছ থেকে ছিনতাই হয়ে গেল। একটা মোবাইলের দাম ২০,০০০-২৫,০০০ টাকার বেশি। ভালো মোবাইল, স্মার্টফোন। আপনার কিছু করার নেই। হঠাৎ করে বন্যা আসলো। আপনার ঘরমর তলিয়ে চলে গেল। আপনি কাউকে দোষ দিতে পারছেন না, নেচার। কিচ্ছু করতে পারছেন না। হঠাৎ করে আপনার অনেক কিছু আপনি এভাবে হারিয়ে যায়। তখন তো আপনি কাউকে ব্লেম করতে পারেন না। আর আজকে যে কোম্পানিটা হারিয়ে যায়নি, প্রতি মুহূর্তে আপনার আর আমার সামনে বিদ্যমান বর্তমান, তাকে নিয়ে একটা কথা লেখা সত্যিই খুবই বাজে, খুবই বাজে। তো আমি পোস্টটাকে আমি কোনো কারোর কমেন্ট ডিলিট করি না। আমি কমেন্টটাকে ডিলিট করেছি শুধুমাত্র অনপ্যাসিভ নামক ওয়ার্ডটা, এই ওয়ার্ডটাকে খুব রেসপেক্ট করি। আর আমি ভয়তে ওখানে পোস্ট করতে পারি না, যাতে আপনারা একটা নেগেটিভ কথা লেখেন এবং রিলেটিভ, আত্মীয়স্বজন যারা অনপ্যাসিভ এর সাথে যুক্ত না, তারা যেন অনপ্যাসিভ কে নেগেটিভ না নিয়ে নেয়। এমন তো না যে আমাকে ৳৫০০ দিয়েছে কোম্পানি। যারা ঘুষমিন্দার ধিল্লোন স্যারকে ৳৫০০ দিয়েছে। যে এই যে ৳৫০০ প্রতি মাসে দিচ্ছি, তোমরা শুধু প্রচার করো, কই কাউকে কিচ্ছু দেয়নি। কিন্তু এতটুকু তো এখনো তো সমাপনী দেখিনি। আর শেষ না দেখা অব্দি শেষের মন্তব্য করাটা সত্যিই কি আমাদেরকে মানায়? তো সবাইকে আমি এই কারণেই বলব যে আ আমরা সবাই একটু মানবিক হওয়ার চেষ্টা করি এবং প্রতি মুহূর্তে এটা ভাবার চেষ্টা করি যে যারা চলে যায় তাদেরকে আমরা কি বলেছি আজ পর্যন্ত? আর যে যায়নি, যে প্রতি মুহূর্তে বিদ্যমান, তাকে কেন বলছি আমরা? তো আমরা যখনই এই ধরনের কিছু দেখব কোথাও, অবশ্যই প্রোটেস্ট করব। আমরা কোম্পানির নেমটাকে বাঁচানোর চেষ্টা করব। কোম্পানি অনপ্যাসিভ ইস আ ব্র্যান্ড নেম। আপনি এখানে চায়ে থাকুন, চায়ে না থাকুন, কোম্পানির কিচ্ছু যায় আসে না। কিচ্ছু যায় আসে না এবং ইচ অ্যান্ড এভরি নেগেটিভ কমেন্টস পিপল দেরকে কোম্পানি এখান থেকে ছেঁকে বার করে নেবে। আজকে এই রেকর্ডিংটা আপনারা রেখে নিন। ইটস ডেফিনিট হতে চলেছে। শুধু একটু টাইমের অপেক্ষা করুন।
শুধু একটু টাইমের অপেক্ষা করুন এবং এই মানুষগুলোকে কিভাবে এখান থেকে ছেঁকে বার করে দেওয়া হবে সেটাও আপনারা দেখতে পাবেন। তো থ্যাংক ইউ, আর কিছু বলবো না। স্টে টিউন থাকুন, সুপার পজিটিভ থাকুন। অ্যাজ পার আওয়ার রেড রেডফান স্যার লাইভ, মার্টি ডিকার মুসার অ্যান্ড কিরিট জনসন লাইভ টুমরো কালকে হয়েছিল এবং ওরা একটুখানি টাচে থাকে মিস্টার অ্যাশের, আমাদের স্যার, আমাদের নীরাজ স্যার বলুন, বুস্মিতা দিলেন স্যার, সবার সমাপনীতে আমি এতটুকুই বলতে পারি যে উইথিন ভেরি শর্ট আমাদের মিস্টার অ্যাশ আমাদের কর্পোরেট ওয়েবিনার অর্গানাইজ করে হোক বা যে কোনো ওয়েবিনারের মাধ্যমে আমাদের সামনে লাইভ হবেন, ব্যাক হ্যান্ডের ইনফরমেশন শেয়ার করবেন, সমস্ত কিছু আমাদের সাথে তিনি শেয়ার করবেন এবং তা আমাদেরকে সুপার পজিটিভ ওয়েতে শিখতে হয়, চলা শিখতে হয়, জানা শিখতে হয়, জীবন চালানো শিখতে হয়, হাঁটা শিখতে হয়, সমস্ত কিছু শিখতে হয়। অন প্যাসিভ এত বড় একটা বিজনেসে, ডিজিটাল বিজনেসে থাকার জন্য নিজেকে কিভাবে পরিবর্তন করতে হবে, দিস ইজ দ্য টাইম ইউ হ্যাভ টু লার্ন। আপনাকে এই শিখে নেওয়ার, এটা আপনি সঠিক সময় সঠিক কিছু না শিখলে, আরো একটা কথা আপনাদেরকে না বলি, শুনুন, একটা প্রত্যেকটা বয়সের একটা সুন্দর কনসার্ন আছে, প্রতিটা বয়সে। সেই বয়সে যদি আপনি সেটা না করেন না, তাহলে পরবর্তী বয়সে গিয়ে রিয়েলাইজ করে সেই বয়সে না করে আসা জিনিসগুলো করতে আপনার প্রচুর পরিশ্রম দিতে হয়। যদি কেউ এডুকেশন লাইভে, যাদের এডুকেশন শিক্ষার লাইভে আছে, তারা শিক্ষাটাকে মিস করে বিভিন্ন ধরনের বাজে অ্যাক্টিভিটিস করে, তাহলে জীবনের একটা সার্টেন পিরিয়ড পরে গিয়ে বুঝবে যে পড়াশোনার কত মূল্য ছিল। আমি যদি পড়তাম, আমি যদি ওই দিন আমার জীবনটাকে নষ্ট না করতাম, তাহলে আজকে আমাকে এই দিনটা দেখতে হতো না। ওই আজকের দিনে যে রিয়েলাইজ করে, ওই আজকের দিনটাকে আগামী দিন বানাতে গেলে আপনার পিছনে ফেলে আসা সমস্ত বাজে দিনগুলোকে মুছতে প্রচুর কষ্টের দরকার হয়, ওভার পরিশ্রম, ওভার টাইম ডিউটি করতে হবে আপনাকে, ওভার টাইম ডিউটি। তো সুতরাং আজকে যদি অনপ্যাসিভের ডিজিটাল প্ল্যাটফর্মটা শিখে নেওয়ার, বুঝে নেওয়ার বা ডিজিটাল জগৎটাকে বুঝে নেওয়ার জন্য আপনি এখনো না সময়কে কাজে লাগাচ্ছেন, সমস্ত কিছু এখনো না বোঝার চেষ্টা করছেন, তাহলে ইউ আর সরি টু সে দিস, ইউ উইল নট বি হিয়ার অ্যানিমোর। আপনি এখানে থাকবেন না, কোনো মতেই থাকবেন না। ইটস ডেফিনেট। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে। তো হ্যান্ড ওভার করবো আমাদের মোস্ট রেসপেক্টেড অনারেবল ব্রাদার সুমন চন্দ্র রয় স্যার আপনাকে। থ্যাংক ইউ, উই আর সো ইন ইট টু উইন ইট। ওয়াও, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার প্রেজেন্টেশন অসাধারণ, অসাধারণ। আপনি যে নিখুঁতভাবে, সাবলীলভাবে কোম্পানি বিষয়ে বা ব্যক্তিগত বিষয়ে যেভাবে ফুটিয়ে তুলেছেন, অবশ্যই ডেফিনেটলি অনেক কিছু শেখার আছে আপনার কাছ থেকে। আমরা এতক্ষণ ধৈর্য সহকারে আপনার কথা শুনছিলাম এবং খুবই অসাধারণভাবে আপনি বলেছেন। বাস্তবিক জীবনে আমরা যে প্রতিকূলতার মাঝে বড় হয়েছি বা যেখান থেকে আমরা অনেক কিছু হয়তো শিখতে পেরেছি, এখন নতুন ভাবে নতুন কোয়ালিটিতে এই প্ল্যাটফর্মে এসে যা কিছু শিখছি, যা কিছু বাস্তবিকভাবে আমরা ব্যবহার করতে পারছি, আপনার প্রতিটা কথার একেবারে যুক্তিভাবে বোঝার আছে। আপনার জন্য একটা হ্যান্ড ক্লাব তো অবশ্যই। আহ তো আমি অসংখ্যভাবে ধন্যবাদ জানাবো এতক্ষণ থেকে যারা শুনছিলেন, মনোযোগ সহকারে শুনছিলেন। আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন যে আপনারা এতক্ষণ থেকে ধৈর্য সহকারে শুনছিলেন। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ ম্যাম। এভাবে প্রতিনিয়ত আপনি আমাদের একটা অনুপ্রেরণার জায়গা তৈরি করে দিবেন এবং আপনার অনুপ্রেরণার যে একটা অবিচল আস্থা, সেটা কিন্তু বলা বাহুল্য। তো হ্যান্ড রাইজ করেছেন আমির হোসেন পাটোয়ারি স্যার, মোস্ট ওয়েলকাম স্যার। আপনাকে ডেকে নিচ্ছি, আমি রেডি থাকতে বলবো। নারায়ণ বিশ্বাস স্যার, হ্যালো আপনাকে। স্যার, নমস্কার স্যার। নমস্কার। নমস্কার স্যার, কন্টিনিউ স্যার। হ্যাঁ নমস্কার স্যার। আর আমার মাকে ডাবল নমস্কার। আমার মা তো সবকিছু বুঝাইলো, আমরাও কিছু বুঝতেছি। কয়েকজনে বলছে যে কমান করছে, ইউটিউবে পয়সা রুজি করেন। মানে আমরা তো স্যার ইউটিউবে ভিডিও টিডিও করতে পারি না, কমানো করতে পারি না, আমাদের তো রুজি হতেছে না। এখন মোবাইল তো চলে না। আমার মার কাছে প্রশ্ন রাখতেছি, মোবাইল কিভাবে চালন। আর একটা প্রশ্ন রাখতেছিলাম, জুন মাসে তো আমাদের আইডিটা রেনু করতে হবে। এখন তো রেনুর সময় চলিয়ে আসে স্যার। এখন কি করা উপায়? এখনো তো কোনো উপায়ই পাই না। এখন মোবাইল চালাইতে পারি না। এখন ওই বিনারে মানুষ হয় না, মোবাইলের এমবি টু কোন যায় না স্যার।
আচ্ছা, আপনার হ্যালো একটা স্যার, প্রশ্নের আমাকে শোনা উত্তর, যাচ্ছে? হ্যাঁ আমি স্যার, ইয়ে শোনা গেছে। আপনার একটা প্রশ্নের উত্তর হচ্ছে আমাদের তো রিনিউ করার টাইম চলে এসছে। আপনার প্রশ্নই আপনার উত্তর, কারণ আমরা অন প্যাসিভে দেখেছি যে আমাদের সমস্ত ডিসিশন আমাদের ইন হাউস ডিসিশন। যেরকম আমাদের ও কানেক্টে আমরা সাবস্ক্রিপশন ফিস দিয়েছিলাম সেপ্টেম্বর মাস থেকে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর 3 মাসের জন্য। তো সেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পেয়েছি যে আজকে আমরা আরো কত মাস বেশি ইউজ করছি, ফ্রিতে ব্যবহার করছি। তো আমরা কেন এখানে টাকা দিইনি? বাট কারণ এটা আমাদের কোম্পানির ইন্টারনাল ডিসিশন। তো কোম্পানিতে অবশ্যই জানে যে আমাদেরকে পে আউট গুলো ক্লিয়ার করা হয়নি। আমরা পুরো 1 বছরের ব্যবসা থেকে সেরকম ভাবে কিছুই আর্নিং করতে পারিনি। আর আপনি যেই ব্যবসা থেকে আর্নিং করতে পারবেন না সেখানে রিনিউ করার প্রশ্নই ওঠে না। তো সুতরাং আপনারা পজিটিভ এবং স্টে টিউন থাকুন। কোম্পানি এই জায়গাটাতে অবশ্যই এক্সটেন্ডেড করবে। আর যদি এক্সটেন্ডেড না করে, সময় না বাড়ায়, তাহলে কোম্পানি এর আগেই কিন্তু এমন পরিমাণ পে আউট ক্লিয়ার করবে যাতে করে আমরা রিনিউ করতে পারি। অপশন দুটো। আরেকটা প্রশ্ন আপনি করেছেন যে আপনার মোবাইলে কোনো সমস্যা হয়েছে, এইটা কিন্তু বুঝলাম না। না, মোবাইলে কোনো সমস্যা হয় না ম্যাডাম, বলতেছি মোবাইলে এমবি আর চালাতে পারতেছি না ম্যাডাম। কি চালাতে পারেন না? কইতে মোবাইলে আর এমবি ঢুকাতে পারতেছি না, এমবি লাগে না মোবাইল চালাইতে, আচ্ছা, বুঝতে পেরেছি। আপনি বলছেন ইন্টারনেট ডাটা লাগে না। কানেকশনটা। হ্যাঁ, বুঝতে পেরেছি। ওটা চালানোর জন্য তো একটা খরচার দরকার হয়, সেটা আর কুলিয়ে উঠতে পারছেন না, তাই তো? এটাই আপনি বলার চেষ্টা করছেন। এটা তো একদমই ঠিকই, বাট তবুও আমাদেরকে কন্টিনিউ করতে হবে। আমাদের কাছে কোনো উপায় নেই। আমাদেরকে একটুখানি, আমি একটা রিকোয়েস্ট করব আমির স্যার আপনাকে, আমাদের সমস্ত ভাই বোনদেরকে, যে যেরকম পরিস্থিতি আমাদের হয় সেরকম পরিস্থিতির সাথে আমরা অ্যাডজাস্ট করি। আমরা ঘরেও দেখেছি সমস্ত, আমরা বিভিন্ন ওয়েবিনারে যাই তো, এবং আপনারা সেই ক্ষেত্রে যাদের এমবিতে খরচা করার একেবারেই টাকা নেই, তারা দিনে একটা ওয়েবিনারে যাবেন, যেটা আপনার পছন্দ, যেটা আপনার পছন্দ। তাতে একটু এমবি কম খরচা হবে, নেট খরচাটা কম হবে, একটু অল্প জিবির এমবি ভরলে আপনার চলে যাবে। তো এরকম ভাবে আমাদেরকে একটুখানি মেনটেন করতে হবে। এছাড়া আমাদের কাছে কোনো অপশন নেই। এবং আপনার কষ্টটা আমি বুঝতে পারি। আমার দুটো সিম, শুনুন, আমার দুটো সিম এবং দুটো সিমেই রিচার্জ করতে হয়। আমি কিভাবে রিচার্জ করি জানেন? একটা ফোনে রিচার্জ করে ফেলি, ওটার পরে আরেকটা ফোন 2 মাস পরে করি। 2 মাস ওটা করি না, থাক, লাগবে না। আবার 2 মাস পরে ওটা যখন করি, এটা 2 মাস ফেলে রাখি। এভাবে ব্যালেন্স করে, পরিস্থিতি অনুযায়ী আমাদেরকে ব্যালেন্স করে চলতে হয়। লাইফ ইজ অল অ্যাবাউট ব্যালেন্স। তো থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। চলে যাব সমান কল্যাণ স্যার আপনার কাছে। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি সুন্দর করে বুঝিয়ে বললেন এবং এটা অবশ্যই ডেফিনেটলি আমিও আপনার সাথে একমত যে যে ইন্টারনেট ব্যালেন্স খরচা করতে করতে অনেকেই কিন্তু অনেক প্রবলেমের সমস্যা সম্মুখীন হয়েছে, যেহেতু আমরা অধিকাংশ মানুষ কিন্তু এখানে প্রত্যন্ত গ্রামের মানুষ এবং টেকনোলজির সাউন্ড অনেকটাই কম, তারা কিন্তু এই প্রবলেম ফেস করতেছে। এবং যারা দিনে আনে দিনে খায় আমি বলবো তাদের জন্য তো আরো কঠিন কষ্টসাধ্য হয়ে গেছে, কিন্তু তারাও কিন্তু সুপার পজিটিভ, তারা অনেক সময় জেনে নেন। অবশ্যই আমরা যতটুকু পারি তাকে বুঝিয়ে বলার চেষ্টা করি এবং মাঝে মাঝে আমাদের যে ফাউন্ডারশিপটা আছে সেটাকে লগ ইন করতে বলি। এটা কিন্তু আমাদের প্রতিনিয়ত করতে হবে। কোনো এক আউট অফ সোর্সে আমাদের কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে। যদিও আমরা মিটিং এ না থাকতে পারি, অবশ্যই আমরা যেন সেই কাজটি করি এবং যতটুকু সম্ভব হয়, ম্যাডাম যেমন সুন্দর করে বললেন যে আমরা যে কোনো একটা ওয়েবিনার কিন্তু করলেই যথেষ্ট। আর বাকিটা থাকলো ইকোসিস্টেম এবং www.onpassive.com ও founder.net, এটা কিন্তু আমাদের ভিজিট করতে হবে, কারণ এইটা ভিজিট না করলে আমরা কিন্তু আপডেটেড থাকতে পারবো না এবং কোম্পানির যে রুলস এন্ড রেগুলেশন কিভাবে আপডেটেড হচ্ছে, কিভাবে কমিউনিকেশন করার চেষ্টা করছে আমাদেরকে, সেটা কিন্তু আমরা অনেক পিছিয়ে থাকবো। অর্থাৎ যারা আমরা প্রতিনিয়ত ওয়েবিনার করি তারা তো আপডেটেড থাকবো এবং এটা 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 একটা বর্তমান অন্যরকম নেশা হয়ে গেছে যে কি না কি হচ্ছে কোম্পানির, এটা কিন্তু আমরা প্রতিনিয়ত লক্ষ্য রাখবো, সেভাবেই কিন্তু আমরা এগিয়ে যাব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ আপনাকে ম্যাম এবং আমির হোসেন পাটোয়ারি স্যার, আপনাকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি রেডি থাকতে বলেছিলাম নারায়ণ বিশ্বাস স্যার, আপনাকে মোস্ট ওয়েলকাম স্যার।
এরপরে রেডি থাকবেন সাবিনা সুলতানা ম্যাম আপনি। নারায়ণ বিশ্বাস স্যার আপনি অ্যাভেলেবেল থাকলে আপনি আসবেন। তো নারায়ণ বিশ্বাস স্যারকে আমি পাচ্ছি না, আমি একেবারে মিটিং এর শেষ পর্যায়ে চলে এসেছি, যেহেতু সময় খুব সংক্ষিপ্ত, আমরা 2 ঘন্টা ওয়েবিনারটাই শেষ করব। তো আমি ডেকে নিচ্ছি আমাদের কোচ প্যানেল থেকে মোস্ট রেসপেক্টেড ডাইনামিক একজন লেডি স্পিকার সাবিনা সুলতানা ম্যাম, আপনাকে মোস্ট ওয়েলকাম ম্যাম। সাবিনা ম্যাম আপনি কি অ্যাভেলেবেল? তো ম্যামকে আমি পাচ্ছি না, আমি প্রারম্ভিক বক্তব্য এবারে কোচ প্যানেল থেকে ডাকবো মনিষা গাইন ম্যাম, আপনাকে মোস্ট ওয়েলকাম ম্যাম। মনিষা গাইন ম্যাম। স্যার আমি একটু বাইরে আছি। থ্যাংক ইউ ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি ব্যস্ততার মধ্যে আছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি রেসপন্স করেছেন। তো এবারে আমি চলে যাচ্ছি আমাদের মোস্ট রেসপেক্টেড কোচ প্যানেল থেকে অক্ষয় ব্রাদার স্যার, আপনার কাছে মোস্ট ওয়েলকাম। অক্ষয় স্যার আপনি কি অ্যাভেলেবেল? জি স্যার, তো সমাপনী বক্তব্যের জন্য আমি কি সমাপনী বক্তব্য করবো স্যার? ইয়েস স্যার, আপনার কাছে শুনতে যাচ্ছি আজকের সমাপনী বক্তব্য। থ্যাংক ইউ স্যার। তো ওপি অভিযান কমিটির হোস্ট কোস্ট এবং এখানে যে সকল পার্টিসিপেন্ট উপস্থিত আছেন তাদের সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা, এবং সেই সাথে জানি আমাদের আজকে যে হোস্টিং সুমন চন্দ্র রায় স্যার, এতক্ষণ ধরে যিনি যে আমাদের এই মিটিংটি পরিচালনা করলেন, তা এই জন্য তাকে জানাই আমার অন্তরস্থল থেকে প্রীতি এবং ভালোবাসা। তো আজকে যেহেতু আমি জাস্ট সময় মতো মিটিং উপস্থিত থাকতে পারিনি, সেহেতু আমাদের যে অভিযান কমিটির মিটিং শুরু হয় শপথ পাঠ দিয়ে, এবং শপথ পাঠ হয়তো আমাদের তহিল আমিন স্যার করেছিলেন, এবং আমাদের যে ডুডাউন পাঠ করেছিলেন সুমির মুখার্জি স্যার। তো আমাদের এবং প্রাথমিক বক্তব্য দিয়েছিলেন আমাদের ভগবতী সামন্ত ম্যাম, আরো বক্তব্য রেখেছিলেন আমাদের রাজকুমার গান স্যার এবং মনীষা ম্যাম, এবং যে সকল পার্টিসিপেন্ট এখানে আজকে আমাদের উপস্থিত থেকে বক্তব্য রেখেছিলেন, তাদেরকে প্রত্যেককে জানাই আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা ও ভালোবাসা। এবং আজকে আমাদের যে কারেন্ট সিনারিও নিয়ে আমাদের যে সকল বক্তারা এখানে বক্তব্য দিয়ে গেলেন, তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ, এবং আমাদের অভিযান কমিটির পক্ষ থেকে অনেক শুভেচ্ছা ও প্রীতি ও ভালোবাসা। অনেকেই আপনাদের নিজ নিজ জায়গা থেকে আমাদের যে কোম্পানির যে কারেন্ট সিনারিও নিয়ে বক্তব্য দেখলেন, তাদের অনেক অসাধারণ ভাবে আপনারা ইতিমধ্যেই আমাদের যে কোম্পানির যে কারেন্ট সিনারিও সেটি নিয়ে প্রত্যেকেই অসাধারণ ভাবে আলোচনা করে গিয়েছিলেন। এবং আমাদের মেন্টর ম্যাম সঙ্গীতা বিশ্বাস, তিনি এসে আমাদের পুরো 7 দিনের রিক্যাপ এবং থেকে শুরু করে আমাদের কোম্পানির যে পরিকল্পনা থেকে শুরু করে, এবং যারা নেগেটিভ থেকে আমাদের ম্যামের ইউটিউবের ভিডিও কমেন্ট করেছিলেন, তাদেরকে সে বিষয় নিয়ে কিভাবে আমাদের যে বুঝে গেলেন খুব সুন্দরভাবে, তার এই জন্য ম্যামকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ। আসলে সত্যি আমি এখানে হয়তো সমানে বক্তব্য দিয়ে আসছিলাম, কিন্তু হয়তো আপনারা ইতিমধ্যে অনেকে জেনেছেন আমি কয়েকদিন যাবত আমার একটি মানসিক দুশ্চিন্তার কারণে আমি কয়েকটি মিটিং অ্যাটেন্ড থাকতে পারিনি। এই জন্য আমি সবার কাছে পরিচয় নিচ্ছি। তো হয়তো আমি শুধু এখানে একটা কথাই বলতে চাচ্ছি যে আমাদের হয়তো যে কোম্পানির যে ল্যান্ডে হচ্ছে, এই বিষয় নিয়ে আমাদের এক স্যার অনেক সুন্দর ভাবে বুঝে গেলেন যে কি কারণে হচ্ছে কি কারণে হচ্ছে না। হয়তোবা আমি এই মুহূর্তে আমি স্যারটির কথা মনে করতে পারছি না,
তো অনেক সুন্দরভাবে উনি আমাদেরকে এখানে যারা আমরা উপস্থিত আছি প্রত্যেককেই হয়তো তার কথাটা আমরা বুঝেছি এবং আমরা নিজেকে তার কথা অনুসারে নিজেকে ডেভেলপ করতে পারবো যে আমাদের এখন কি করণীয়, কিভাবে থাকা উচিত সে বিষয়ে আমরা আমাদের থাকতে লাগবে এবং আমাদের কোম্পানির যে স্রোত সে স্রোতের সহিত আমাদের চলতে লাগবে এবং আমাদের যে পে আউট সিস্টেমটি চালু না হওয়া পর্যন্ত আমাদের ধৈর্য ধরতে হবে। কারণ আপনারা জানেন এবং ইতিমধ্যে অনেকে অনেক কমেন্ট করতেছে, অনেক ফেসবুক সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে অনেক অনেক কিছু লেখালেখি করতেছে যে এখন তো পৃথিবীতে অনেক মার্চেন্ট আছে, তারা কিভাবে পে আউট করতেছে, আমাদের কোম্পানি পে আউট করতে পারতেছে না কেন। আমি শুধু তাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো যে অন্য মার্চেন্ট অন্য কোম্পানি যে পে আউট গুলো করতেছে তাদের হিসাব আর আমাদের হিসাব শুধু একটু ম্যানেজ করবেন। আমাদের জাস্ট শুধু পার আইডি 50,000 করে যদি আপনার হিসাব করে দেখেন যে একসাথে কতটি টাকা আমাদেরকে পে আউট করতে হয়, আর এমন পৃথিবীতে এমন কোনো কোম্পানি নেই যে বা কোনো মার্চেন্টের একসাথে এতগুলো পেমেন্ট যায়। আর অলরেডি আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে আমাদের বেশ কয়েকটি মার্চেন্ট আমাদের সাথে যে চুক্তিবদ্ধ হয়েছিল তারা অলরেডি আমাদের কাছে সারেন্ডার করছিল যে আমরা এই পে আউট পিন করতে পারবো না। অতএব সেজন্য আমাদের কোম্পানির চিফ মিস্টার এডমুফারে স্যার আমাদের যে নিজস্ব বাল্ক পে আউট চালু করতে যাচ্ছেন। হয়তোবা আমরা অতি শীঘ্রই আমরা আমাদের যে বাল্ক পেমেন্ট সিস্টেমটি অতি শীঘ্রই আমরা পেয়ে যাব এবং আমাদের যে ভেরিফাই সেটি আমরা অতি শীঘ্র পেয়ে যাব। তাই আমি যারা নেগেটিভ কমেন্ট বা নেগেটিভ মন্তব্য এখনো যারা ওয়ান পেসিভকে অন্য মনে করে ভাবেন যে ওয়ান পেসিভ আসবে কি আসবে না বা আমাদেরকে টাকা দেবে কি দেবে না, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যদি আপনার কোম্পানিকে বুঝতে চান বা কোম্পানির সম্বন্ধে যদি আপনার এক বিন্দু মাত্র ধারণা থাকে হয়তোবা আপনাদের মনে এইসব বা প্রশ্ন আপনার বিবেকে বাঁধবে না। যদি আপনি কোম্পানি 1% জানেন, আমাদের অলরেডি আমাদের সিও মিস্টার এমহবে স্যার বলে গেছেন যে আমাদের যদি কোম্পানি 1% জানি তাহলে আমার কোম্পানির অনেক কিছু জানি, কারণ আমরা এখনো 5% অলরেডি জানি না। কারণ আমরা ধরতে পারে আমাদের সঙ্গীতা ম্যামকে এই ওয়ান পেসিভ কোম্পানি একটি স্তম্ভ, একটি পিলার। উনি বলে গেলেন হয়তোবা আমার জীবন দশা থাকতে আমি 10% জানতে পারি। উনি যদি আমাদের থেকে জীবন থাকতে যদি 10% জানতে চায় তাহলে এখন পর্যন্ত উনি কত পার্সেন্ট জানেন সে অনুপাতে আমি বলবো আমরা যারা এখানে আছি, যে কজন আমরা এখানে পার্টিসিপেন্ট আছি তারা হয়তো আমরা এখনো 1% অলরেডি জানি না। যদি আমরা অলরেডি 1% জানি তাহলে আমরা কোম্পানিকে কখনোই আমাদের মন থেকে সেসব ভাবনা আমাদের মনে আসবে না। তো আমি প্রত্যেকের উদ্দেশ্যে একটি কথাই বলবো, আপনার শুধু স্টেটুন থাকুন, হয়তো আমরা আর বেশি দিন লন্ড্রি করতে হবে না, হয়তো অতি শীঘ্রই আমাদের সেটি চলে আসবে। আমাদের যে কাঙ্ক্ষিত স্বপ্ন সেটির দ্বার প্রান্তে আমরা এসে গেছি। তো আমি আর বিশেষ কিছু বললাম না। তো এখানে যারা উপস্থিত থেকে আমাদের অভিযান কমিটি যে মিটিংটি এতক্ষণ ধরে উপস্থিত ছিলেন তাদের প্রত্যেককে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। সেই সাথে আমি মাইক্রোবর ওভার টু কুলামন সুমন চন্দ্র রায় স্যারকে থ্যাংক ইউ স্যার। ওভার টু। থ্যাংক ইউ অক্ষয় স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি সমাপনী বক্তব্যে অসাধারণ কিছু কথা বলেছেন, অ্যাবসলিউটলি ইমেজিং। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ, এভাবে সাথে থাকবেন, পাশে থাকবেন। আপনার মনের বেদনা আমরা সকলে জানি যে আপনি কি হারিয়েছেন, আর যেটা হওয়ার হয়ে গেছে। আপনি মন খারাপ করবেন না, নিজেকে একটু স্ট্রং করবেন। তার সাথে নিয়তির বন্ধন থেকে আমরা কিন্তু কেউ মুক্তি সহজে পাবো কিনা সেটা আমরা অবশ্যই বুঝতে পারি যে আমাদের কর্মের দ্বারা যখন ভাগ্য নির্ধারণ হয় আর নির্ধারিত
কর্ম সেটা কিন্তু নিয়তিতে পরিবর্তন হয়। অতএব আমরা কে কতদিন বাঁচবো সেটা কিন্তু আমরা কেউ সিলেক্ট করতে পারবো না। সেই সৃষ্টিকর্তাই জানেন যে আমরা কে কতদিন বাঁচবো, কে কবে কখন মরবো। সেটা কিন্তু ওনার হাতেই আমরা ছেড়ে দিই, আর শুধু আমাদের হাতে যেটা থাকবে সেটা হলো কর্ম। সো থ্যাংক ইউ। অসাধারণ ভাবে আজকে ওয়েবিনারটা হলো, সেখান থেকে আমিও কিছু বলার চেষ্টা করছি। আর যেহেতু এখন প্রচন্ড তাপদেহে আমরা সারা বিশ্বব্যাপী যেভাবে দেখতে পাচ্ছি বর্তমানকার অবস্থান, সেখান থেকে বলতে গেলে দিনের বেলা প্রচন্ড গরম, রাতের বেলা একটু একটু ঠান্ডা, সেক্ষেত্রে আবহাওয়া অনেকটাই পরিবর্তন। কখন যে কি আবহাওয়া বহে যাচ্ছে, প্রবাহিত হচ্ছে বিশ্বব্যাপী, সেটা কিন্তু মানে বোঝা খুব কষ্টসাধ্য। তো সেখান থেকে বলতে গেলে অসংখ্য পরিমাণ কিন্তু অসুস্থ হয়ে পড়ছে। গ্রাম প্রত্যন্ত গ্রামে যেটা দেখতে পাচ্ছি, আমিও অসুস্থ ছিলাম। আমি মোটামুটি 16 ঘন্টা কিছু মুখে খেতে পারিনি, আজকে কিছুটা খেয়েছি, তারপর কিন্তু এখন অনেকটা সুস্থ। সেখান থেকে আমি বলবো সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, শরীরের প্রতি যত্ন নেবেন এবং খুবই কিন্তু সচেতন ভাবে চলাফেরার চেষ্টা করবেন, কারণ আমাদের সকলকে ভালো থাকতে হবে। ভালো থাকার জন্য যা কিছু প্রয়োজনীয় সেটা কিন্তু আমাদের প্রতিনিয়ত করতে হবে, এবং সেই করাটা আমাদের অব্যাহত থাকতে হবে। আমরা যেটা করছি এখন বর্তমান যে কাজগুলো করছি সেটা কিন্তু আমাদের করতে হবে, কারণ আমাদের সংসার চালাতে হবে। এক কথায় মোদ্দা কথা, আমাদের সংসার চালাতে হবে। কোম্পানির সাস্টেনেবল ইনকাম না পাওয়া পর্যন্ত আমাদের সেভাবে অ্যাক্টিভও থাকতে হবে এবং দুটো আহ, চতুর্মুখী কাজ করতে হবে। অর্থাৎ আপনার প্রয়োজনীয় চাহিদা মতো যা কিছু প্রয়োজন আপনাকে সেই কাজটাও করতে হবে, এবং কোম্পানির প্রতি ভালোবাসা থাকবে, কোম্পানির প্রতি এঙ্গেজ থাকবে এবং অ্যাক্টিভিটি থাকবে। যা কিছু আমরা করছি দিনের শেষে, এন্ড অফ দ্য ডে, যেটা আমরা দিনের শেষে করছি, অর্থাৎ আমাদের প্রয়োজনের ক্ষেত্রে যদি কোনো কাজ করতে হয় সেটা কিন্তু আমাদের করতে হবে। সেই কাজটাকে আমার সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আহ, সেটা আমার অব্যাহত থাকবে এবং এটাও অব্যাহত থাকবে। So thank you. I appreciate to all of you, my dear friends. Have a nice day. Have a nice night at work by Hearted on Passive. আমন্ত্রণ থাকলো রবিবারের ওয়েবিনারে আপনাদের সকলকে অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আমি সুমন রায় এখানেই বিদায় নিচ্ছি। হ্যান্ড ওভার করছি মাইক্রোফোন সঙ্গীতা বিশ্বাস ম্যাম আপনাকে। মোস্ট ওয়েলকাম ম্যাম এগেইনস। ইয়েস, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে ব্রাদার। সুন্দর একটা ওয়েবিনার আপনি আমাদেরকে সঞ্চালনার মাধ্যমে দীর্ঘ সময় ধরে আপনি হাত টেনে নিয়ে এলেন। অসংখ্য ধন্যবাদ জানাবো শেষ পর্যন্ত যে সিস্টার অ্যান্ড ব্রাদাররা এখানে উপস্থিত আছেন সবাইকে। দীর্ঘায়িত করব না, প্রচন্ড গরম, শরীরের যত্ন নেবেন, পর্যাপ্ত পরিমাণে জল বা জল জাতীয় খাবার, পানি জাতীয় খাবার এই সময় শরীরের জন্য খুবই দরকার, এবং তারই সাথে সাথে অবশ্যই করে রেস্ট, পর্যাপ্ত পরিমাণে রেস্ট নেওয়ারও দরকার আছে। রেস্ট নেবেন, ভালো থাকবেন। আর অবশ্যই করে ইয়েস আর ফাউন্ডার ব্যাক অফিস। আর যাদের, আমি আবারও বলছি, আমির হোসেন পাটোয়ারি স্যারের কথাটা শুনে একটুখানি মনে হলো যে আপনারা ওভার এঙ্গেজমেন্ট হওয়ার দরকার নেই, যতটুকু এঙ্গেজমেন্ট না রইলে নয়, একটুখানি হিসাব করে চলুন। এই পরিস্থিতি একদিন যখন ওভারকাম হয়ে যাবে তখন এই ঘটনাগুলোই আপনাকে জীবনে আনন্দ দেবে। যেই পরিস্থিতি আসলেই চলার মতো না, সেই চলার মতো না পরিস্থিতিতে কিভাবে আপনি চলেছেন সেইটাই মনে করে আপনার ভালো পরিস্থিতিতে কিন্তু আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন। খারাপ পরিস্থিতিতে সম্মুখীন না হলে, বাস্তবের সম্মুখীন না হলে গুছিয়ে চলার আসলে অভ্যাসটা নিজেদের মধ্যে ফর্ম হয় না। যতক্ষণ পর্যন্ত আমরা বাস্তবিক লাইফ এক্সপিরিয়েন্স না পাই ততক্ষণ পর্যন্ত নিজেকে গুছিয়ে নেওয়াটা হয়তো দু একজন মানুষ এক্সেপশনাল হয়, তারা পারে, ম্যাক্সিমাম সম্ভব হয় না। তো থ্যাংক ইউ, উই আর সো ইন ইট টু বিন ইট। দেখা হচ্ছে নেক্সট সেশনে, ততক্ষণের জন্য ভালো থাকবেন। সবাইকে আনমিউট হওয়ার অপশন দেওয়া আছে, উই আর সো ইন ইট টু ইট বলার মাধ্যমে বিদায় নেব। Yes, so we We are need so to in it to in it. Thank you all. Love you all.